বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। স্যারকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রিন্সিপাল ম্যাডামকেও আমন্ত্রণ জানাবো মঞ্চে আসার জন্য। একজন সুবক্তাকে আমাদের মাঝে পেয়েছি। আমরা জানি ঠাকুর মা ও স্বামীজির ওপর স্যারের হৃদয়গ্রাহী অনুধ্যান প্রতিনিয়ত সকলকে সমৃদ্ধ করে চলেছে। আজ আমরাও তার অংশীদার হতে চলেছি। এবার শ্রদ্ধেয়া প্রিন্সিপাল ম্যাডাম স্যারকে সম্মাননা জানাবেন উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে। সকলকে একটু হাততালি দিতে অনুরোধ করা হচ্ছে। এবার স্যারকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের শ্রদ্ধেয়া প্রিন্সিপাল ম্যাডাম। সহকারে শোনার জন্য এবং তা আত্মস্থ করার জন্য, এবং আমরা সকলেই আজকে স্যারের মতন একজন বক্তার বক্তব্য শুনতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করব। আমরা এবার শুনে নেব স্যারের বক্তব্য। মাননীয় অধ্যক্ষা প্রফেসর সমর্পিতা ঘোষ রায়, ঠিক বললাম? সমর্পিতা ঘোষ রায়, সমস্ত শ্রদ্ধেয় অধ্যাপিকা এবং অধ্যাপকও হয়তো আছেন, শিক্ষাকর্মীরা এবং যাদের জন্য এই অনুষ্ঠান আয়োজিত সেই ছাত্রীরা, এবং অবশ্যই অনুষ্ঠানটাকে সফলভাবে যিনি সাউন্ড করছেন বা অন্যান্য সহযোগিতা দিচ্ছেন সেই সকলকেই অ্যাড্রেস করছে। আমি এসে আগের যে বক্তৃতা যে সম্মানিত মানুষটি দিচ্ছিলেন তার যদ্দূর শতাংশ মতো শুনতে পেরেছি, আর একটু আগে এলে পুরোটা শুনতে পেতাম। এবং যতটা শুনছিলাম তার মধ্যে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আসছিল। স্বামী বিবেকানন্দ কি খেয়েছেন, কি রান্না করতে ভালোবাসতেন, তথ্যের দিক থেকে অনেক সময় হয় কি ভাইরাল হয়ে যায়, তো যে একটা তথ্য দুম করে যদি মোবাইলে আসে আমরা চট করে অবিশ্বাস করি না, কিন্তু তার মধ্যে কিছু থাকে অথেন্টিক, কিছু থাকে অথেন্টিক নয়। আমি লক্ষ্য করে দেখেছি যে স্বামী বিবেকানন্দ, ডক্টর এপিজে আব্দুল কালাম, এদের নামে নানান রকমের সব আসতে থাকে, পড়তেও ভালো লাগে। তোমার সঙ্গে কারো সম্পর্ক বলে কিছু একটা বলা টলা হলো, ডক্টর এপিজে আব্দুল কালাম, সেটা হয়তো কালাম সাহেব বলেনই। আমি নিজে কালাম সাহেবের আন্ডারে কাজ করেছি যখন ডিআরডিওতে ছিলাম, কিন্তু তিনি হয়তো বলেননি, কিন্তু যার একটা বেশ পছন্দের কিছু মনে হয়েছে কোটেশনের মতো করে দিয়ে দিয়েছে, আর ওদিকে লিখেছে এপিজে আব্দুল কালাম, কিছু ফুল টুল উঠছে তলা দিয়ে, এরকম সব। সেরকমই বিবেকানন্দকে নিয়েও হয়ে থাকে। আমার মাঝে দুঃখ হচ্ছিল যে কথাগুলো শুনতে ভালো লাগলেও ঠিক তো নয়। তখন একজন আমাকে বললেন যে আপনি দুঃখ করবেন না, জানবেন যে নোট জাল যখন হয় তখন 10 টাকার নোট কি 20 টাকার নোট কখনো জাল হয় না। বড় বড় নোট, এখন ধরা যায় 500 টাকার নোট, বলছেন যে সেইগুলো জাল হয়। তার মানে জাল যেটা হচ্ছে সেটা দামি। এখানেও তাই, যাকে নিয়ে ভাইরাল করা হচ্ছে তারা খুব ইম্পর্টেন্ট পার্সনস, এটা পৃথিবীতে যুগে যুগে হয়ে থাকে। তবু তার মধ্যে থেকে আমাদের যতটা পারা যায় সতর্ক থাকতে হয় যে হ্যাঁ, যেগুলো অথেন্টিক সোর্স সেইখান থেকে আমরা তথ্যগুলোকে আহরণ করলে একদম ঠিকঠাক যায়। তবু রান্নার প্রসঙ্গ শুনতে ভালো লাগছিল। আজকে তো 12ই জানুয়ারি, একটা চমৎকার দিন। আমাকে কোনো একটা টিভি চ্যানেল থেকে একদিন ওই একটা কোনো বছরে 12ই জানুয়ারি উপলক্ষে একটা অনুষ্ঠান এবং তাদের রান্নাঘরের শো হয়, তা আমাকে বললেন যে ওইটাতে আপনি গেস্ট হিসেবে আসবেন। এবারে ওইটাতে এলে কি, আমি কি করব? বলতে না, আপনি স্বামীজির কথা বলবেন, আর ওই দিন কোনো একটা স্বামীজির পছন্দের কিছু রেসিপি সেটা দেখানো হবে, তো যিনি অ্যাঙ্কার উনিই তো করবেন, আর আপনার সঙ্গে স্বামীজির প্রসঙ্গে কথা টথা বলবেন। আমার খুব একটা ইচ্ছে ছিল না, এবং সেটা একেবারে পুরোপুরি নাতে পরিণত হলো, কারণ আমার মা বললেন তুই গিয়ে রান্নাঘরে কি করবি, ওতে কিছু চিনিস না তো। তাই সত্যি যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে এবং অসঙ্গত ব্যাপার হয়ে যাবে। গেলাম না, হলো না। টিভিতে অন্যান্য অনুষ্ঠানে অনেকবার অ্যাপিয়ার করেছি যে হ্যাঁ ঠিক আছে, মানুষের যে কথাগুলো শুনতে ভালো লাগে সেগুলো শেয়ার করা যেতে পারে, কিন্তু এটাতে গেলাম না।
এরও বছর 2-3 বাদে মিডিয়ারই একজন আমাকে বললেন যে আচ্ছা আপনাকে না বলেছিল ওই চ্যানেল থেকে। আমি বললাম হ্যাঁ। বলে আপনি গেলেন না কেন? বললাম যে দেখুন এই রান্নাঘরের ব্যাপার আমি জানি না, স্বামীজির কথা বল। ও না না আপনি ভুল করেছেন, কারণ যে রান্না করে সে তো তার মতো করতে থাকে, আর আপনি আপনার মতো বলতেন, আপনি ভুল ডিসিশন নিয়েছেন। আমি তখন তাকে আজকে এই রান্নার গল্প শুনতে শুনতে মনে পড়ে গেল রান্নার প্রসঙ্গ। আমি তখন তাকে বললাম যে না আমি ঠিকই করেছি, তার কারণ হচ্ছে যেটা হবে তিনি একটা কিছু রান্না ফান্না চাপাবেন, এদিকে আমি আমার মতো স্বামী বিবেকানন্দের কথা বলে যাব, ভারতবর্ষের কথা, আত্মবিশ্বাসের কথা, জাগরণের কথা, এই সমস্ত বলবো, বলে একটা জায়গায় দাঁড়ালাম, সেই সময় হয়তো উনি বললেন যে ঠিক আছে এবার পুরোটাই জল ঢেলে দিচ্ছি, তো তাহলে মুশকিল হয়ে যাবে। সুতরাং রান্নার অনুষ্ঠানে যাওয়ার রিস্কই ছিল এবং যাইনি, একদিক দিয়ে ঠিকঠাকই আছে। কিন্তু একটা আনন্দের ব্যাপার হচ্ছে যে হ্যাঁ সত্যি স্বামী বিবেকানন্দ তিনি বিভিন্ন দিকে আহ, পারদর্শী ছিলেন। পারদর্শী তো অনেক লোক থাকে, অলরাউন্ডার বহু লোক থাকে, যে হ্যাঁ আঁকতে পারে ভালো, গাইতে পারে ভালো, স্পোর্টসে ভালো, পারদর্শী লোক পৃথিবীতে দুর্লভ নয়। কিন্তু যিনি বেদ বেদান্তের কথা বলেন, এবং যেরকম ভাবে ম্যাডাম বলছিলেন যে তিনি রান্না বান্নায় আগ্রহী, নিজের হাতে রাঁধতে পারেন, শিশুদের সঙ্গে তাদের লেভেলে গিয়ে ইয়ার্কি ঠাট্টা এই সমস্ত করছেন, সব হেসে গড়াগড়ি খাচ্ছে, বড় বড় সংস্কৃতের পণ্ডিত মানুষের সঙ্গে এক্সটেম্পোর সংস্কৃততে কথা বলে যাচ্ছেন। ইংলিশের কথা তো ছেড়েই দিলাম, বিদেশে গিয়ে যখন কথা বলেছেন, কেউ কেউ বলেছেন যে হি স্পিক্স ইংলিশ লাইক ওয়েবস্টার। ওয়েবস্টার হ্যাপেন্স টু বি আ বিগ গ্রেট লেক্সিকোগ্রাফার। তো সেই ওয়েবস্টারের সঙ্গে তুলনা করেছেন যে কি সুন্দর ইংরেজি বলেন। এই রকম গুণী মানুষ, সো অলরাউন্ডার কথাটা একটু ওজনে কম পড়ে যাবে। এইরকম একজন গুণী মানুষ তিনি যখন বেদ বেদান্তের কথা বলেন এবং বলেন যে ওইখান থেকে আমরা হিন্দু মুসলমান যাই হোক না কেন আমাদের শোনবার আছে, তখন বুঝতে হবে তিনি আফটার অল একটা ময়দানি লেকচার দিচ্ছেন না। ইনি যেটা বলছেন সেটা হৃদয় থেকে উত্থিত হচ্ছে। ইনি অহংকারের বশবর্তী হয়ে বলছেন না, তাহলে ওই বাচ্চার ছেলেপিলে ওদের সঙ্গে ওইরকম ভাবে একদম শিশুর মতো হেসে গড়াগড়ি যেতেন না। ডাউন টু আর্থ একজন মানুষ। ডাউন টু আর্থ বললে কি বোঝায়? যে পাটা মাটিতে আছে, তুমি যতই বড় হয়ে হও না কেন পাটা মাটিতে আছে। স্বামী বিবেকানন্দের ছিলও বটে, ছিল নাও বটে। তো পাটা মাটিতে ছিল না তো কোথায় ছিল? উনি একবার সুইজারল্যান্ডে গেছেন, যখন বিদেশে বক্তৃতা দিচ্ছেন। জানেন হয়তো সকলেই যে আমেরিকায় গেছেন, ইংল্যান্ডে গেছেন এবং আশেপাশের অঞ্চলে গেছেন, সেগুলো মোস্টলি বক্তৃতার কানেকশনে। এবং কখনো কখনো হয়েছে কি যে একটু ঘুরতে যাওয়া। সারা জীবনে প্রায় রেস্ট পাননি। 40 বছর বয়সে যে চলে গেছেন, মেডিকেল দিক থেকে যদি দেখা যায় তো 40 বছরের বেশি বোধহয় সার্ভাইভ করারও কথা নয়। আনট্রিটেড ডায়াবেটিস ছিল এবং আরো অনেক কিছু ছিল। উনি নিজেই বলছেন যে চোখের শক্তি কমে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে, যদিও মুন্ডিত মস্তক, কিন্তু ওই প্রবলেমগুলো ছিল এবং সেটা উনি জানতেন। জেনে এই জন্য বাংলায় যে শব্দটা আছে মৃত্যু বরণ করা, কারোর হয়তো ফাঁসির দড়ি গলায় পড়েছে, স্বাধীনতার জন্য তিনি মৃত্যু বরণ করেছেন, আর এর তিলে তিলে শরীরটা জানছেন যে ওটা চলে যাচ্ছে, মানুষের জন্য চলে যাক, মরতে দম তক মানুষের জন্যই বাঁচবো, এই হচ্ছে মৃত্যু বরণ করা। এনিওয়ে, একটু ঘুরে দেখা, আশেপাশে সাইট সিইং, এটা ওটাও ছিল, আবার বক্তৃতার ব্যাপারও ছিল। জেনিভাতে যখন গেছেন, তখন স্বামী বিবেকানন্দের শিষ্যদের মধ্যে, অনুরাগীদের মধ্যে খুব বিখ্যাত একটি পরিবার, তারা ওটা হোস্ট করেছিলেন, স্বামীজি তাদের অতিথি হয়েছিলেন। এবং সেইখানে জেনিভাতে একটা ইয়ে হচ্ছিল, মেলা, আমাদের যেমন মেলা হয় সেরকম একটা শিল্প মেলা। এই তো এখন ঠান্ডার সময় শিল্প মেলা, সেরকম শিল্প মেলা একটা হচ্ছিল, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজিশন টাইপের। স্বামীজিকে নিয়ে ওরা ওখানে গেছেন। এবার আমাদের এখানে কি শিল্প মেলা মানে আমিও গিয়ে দেখেছি যে শিল্প সংক্রান্ত যা আছে ওখানে লোকজন গেছে টেছে, আর প্রচুর লোক গেছে, আর বাইরে হিপ করা কাগজের প্লেট, যেখানে হচ্ছে ওই ফুড প্লাজা আছে, তো ওই দিকটাতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাপারটা পর্যবসিত হয়। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন গেছেন তখন দেখছেন যে নানান রকম সব হচ্ছে, আর কিছু লোকের ভিড় এক জায়গায়, যে কি টিকিট ফিকিট কাটা হচ্ছে বলে, কি ব্যাপারটা কি বলে যে বেলুন উঠবে। এই যে বেলুন, সেই যে সময়টা, অর্থাৎ আমরা বলছি ওটা 1896 এর কথা। তো এই 1896 এর আগেই বেলুন আবিষ্কৃত হয়ে গেছে, মানে বড় সাইজের বেলুন যেটা মানুষকে নিয়ে উপরে উঠবে এবং মজা হবে, তোমাকে তার জন্য ডলার দিতে হবে, টিকিট কাটতে হবে। তো সুতরাং সেখানে যে বেলুন উঠছে তার জন্য বেশ একটা জমায়েত,
স্বামীজি সেখানে যাবেন কি যাবেন না, আবার কেউ হাত টেনে ধরছে। কেন হাত টেনে ধরছে? কারণ যাদের উনি অতিথি তারা ভাবছেন যে এইটা একটা ডেঞ্জারাস কেস হয়ে যাচ্ছে, যে বেলুন উঠবে এখান থেকে হবে সবই ঠিক আছে, কিন্তু উনি আমাদের সম্মানিত অতিথি, যদি কিছু হয়। কিন্তু স্বামীজি ওই যে বলছিলাম যে বাচ্চাদের মতো উনি একবারে জেদ ধরে রইলেন যে না উঠবো, কাম হোয়াট মে। এবং ওরা বললো কি যে সানসেটের কাছাকাছি সময় হবে, তো স্বামীজি বললেন ওয়েট করবো। এইবার সেই সানসেটের কাছাকাছি সময় ওই যে পরিবারটি ছিলেন 2-3 জন, তাঁরা এবং স্বামী বিবেকানন্দ মিলে বেলুনে উঠলেন। আমরা বলছিলাম যে পাটা মাটিতে আছে কি না, ইয়েস অর নো। তো সত্যি সত্যি সেখানে বেলুনে উঠলেন, এবং ওই বেলুনটা যে নির্দিষ্ট পথ সেটা ঘুরে টুরে যখন মাটিতে নামলো, তখন ওনার যে হোস্ট তাদের সে ঘাম দিয়ে জট ছাড়ার মতো, যে ওপরে খুব আনন্দ হয়েছে কিন্তু তার কোটি গুণ আনন্দ হয়েছে যে ঠিকঠাক জায়গায় ল্যান্ড করে গেছে বাবা। আর স্বামীজির মুখের দিকে তাকিয়ে তারা অবাক হয়ে গেছেন, এবং তাদের মধ্যে একজন লিখেছেন যে খুব আফসোস যে সেই ছবিটা আর আমরা পাচ্ছি না। তখন তো আর এটা ছিল না যে ফটাফট ফটাফট পোস্ট করে দেবেন। তো পোস্ট করারও মুশকিল আছে, লোকে এখন অনেক আগ্রহ নিয়ে পোস্ট করে, কিন্তু সেটা হয়তো 4.5 জনের বেশি দেখছে না, কিন্তু লোকে পোস্ট করে অনেক আগ্রহ নিয়ে। কিন্তু তখন এইসব পোস্ট করার ব্যাপারটা ছিল না। তো স্বামী বিবেকানন্দের সেই বলছেন যে শিশুর মতো তার মুখে হাসি। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু, যিনি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক খ্যাতি সম্পন্ন জীবনীকার তথা ব্যাখ্যাতা, তিনি লিখছেন যে এই প্রথম বোধহয় একজন ভারতীয় যোগীকে পাওয়া গেল যিনি আকাশ পথে পরিভ্রমণ করেছেন যোগ বলে নয়, বেলুন বলে। তো এইরকম তিনি মন্তব্য করছেন। কিন্তু স্বামী বিবেকানন্দ ওখানে যখন করছেন তখন উপর থেকে বেদ বেদান্তের উপদেশ দিচ্ছেন তা তো নয়, একেবারে একটা ইয়াং ছেলে বা মেয়ের যে স্পিরিটটা থাকে, যে এইখানে এলাম বেলুন উঠছে, আমি আমি ভয়তে পিছিয়ে থাকবো, এখানে হয়, ওইখানে উঠছেন। সুতরাং সেখানে পা মাটির ওপরে, কিন্তু আবার যখন ল্যান্ড করছেন তখন সেই শিশুর হাসি বুঝিয়ে দিচ্ছে যে এই মানুষটা আমাদের সঙ্গে আছেন, এর সঙ্গে আমরা রিলেট করতে পারি। এই যে রিলেট করতে পারি, দেখা যাচ্ছে যে উনি এই যে জায়গাটা করছেন তার কারণ প্রত্যেক মানুষকে তিনি ভালোবেসেছেন, প্রত্যেক মানুষকে ভালোবেসেছেন। আমরা হাসি আনন্দের কথায় আছি, এর মধ্যে মৃত্যুর কথাতেও আসবো। যে মৃত্যুর কথা বিবেকানন্দের প্রসঙ্গে আজকের এই জন্মদিনে আমাদেরকে দুঃখিত করে না, বরং আনন্দিত এবং উদ্বুদ্ধ করে। তিনি বলছেন যে আমার এই দেহটাকে একদিন হয়তো আমি একটা পড়ে পড়ে জীর্ণ হয়ে গেছে এরকম জামার মতো, ওয়ার্ন আউট গার্মেন্ট, এরকম একটা জামার মতো ফেলে দিয়ে চলে যাবো, যে আর চলবে না, সেরকম ভাবে এই দেহটাকে হয়তো আমি ফেলে দিয়ে চলে যাবো। বাট আই উইল নট সিজ টু ওয়ার্ক till the world shall know that it is one with God. যতদিন না পৃথিবী জানবে যে সে ঈশ্বরের থেকে আলাদা নয়, এই ঈশ্বর মানে কিন্তু কৃষ্ণ কি রাম কি মহাদেব কি যিশু এরকম নয়। এটা মানে হচ্ছে যে ভেতরের যে পূর্ণতম সত্তা, যার জন্য তুমি মসজিদে যাও, যার জন্য তুমি গির্জায় যাও, যার জন্য তুমি মন্দিরে যাও, সেই তিনি তোমার ভেতরে আছেন। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিজ্ঞা করছি যে দেহটা কোনো ফ্যাক্টর নয়। এই দেহকে ফেলে আমি একদিন চলে যাবই এবং জগতের নিয়মে যেতে হবে, কিন্তু যতদিন না মানুষ জানছে তার ভেতরে সেই পূর্ণ দিব্য সত্তা রয়েছে, ততদিন আমি কাজ করে যাব। এই জন্য তার বেলুনে ওঠা দেখতেও ভালো লাগে, আবার আমাদের লেভেলে নেমে আসা দেখতেও ভালো লাগে। আমরা রান্না বান্নার কথার মধ্যে ছিলাম, সেখান থেকে আকাশে গেছি, আর কি বাকি রইল একটু জলপথে। জলপথে কি হচ্ছে যে স্বামী বিবেকানন্দকে সেখানেও পাচ্ছি। এমন নয় যে বিবেকানন্দ কলেজ ফর উইমেনে এসে যেহেতু রান্নার প্রসঙ্গ দিয়ে হয়েছে সেখান থেকে একটু স্থল একটু আকাশ, না, এইটা হচ্ছে বিবেকানন্দকে যখন স্মরণ করছি তখন এগুলো স্বাভাবিকভাবেই মনের মধ্যে চলে আসছে। মনের মধ্যে চলে আসছে যে জলপথে একটা মারমার কাটকাট ঘটনা আছে। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গেলেন ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে বক্তৃতা দেবেন বলে, সেই সময় এখান থেকে ভারতবর্ষ থেকে জাহাজে উঠেছেন, এবং সেটা খুব একটা ঘুরপথ দিয়ে তো হতো যে দুম করে আমেরিকায় গিয়ে পৌঁছলাম, তা হলো না। একটা স্ট্রেচ ছিল যেটা কিনা জাপানের ইয়োকোহামা থেকে কানাডার ভ্যাঙ্কুভারে জাহাজ যাবে। তো এই জাহাজে স্বামী বিবেকানন্দ উঠেছেন, এবং তখন তার বয়স কত, 30। কারণ 1893-তে তিনি শিকাগোয় অ্যাপিয়ার করলেন, অ্যান্ড হি ওয়াজ বর্ন ইন 1863, জাস্ট বিয়োগ করলে দাঁড়ায় 30, ওই কয়েক মাস এদিক ওদিক হবে। সেইখানে বছর 54 একজন ভদ্রলোক ছিলেন, তার নামটা আমি একটুখানি বললেই বাকিরা বুঝে যাবে, স্যার জামশেদজি টাটা। ওনার নামের বানানটাতে জামশেদ SET আছে, হ্যাঁ, আমরা বলবার সময় দ বলি তো, কিন্তু আমার উচ্চারণ করতে ডিফিকাল্টি হবে, জামশেদজি টাটা, হ্যাঁ, ট আছে আর কি উচ্চারণের মধ্যে। এনিওয়ে, তো ওর বয়স তখন 54 বছর, এখন একটা 30 বছরের ছেলে যাচ্ছে। এখন এই মঞ্চে দাঁড়িয়ে একজন স্বামী বিবেকানন্দের কথা যখন বলছেন এবং আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এইরকম পরিবেশ বা মাহল কিন্তু সেটা নয়, সেটা হচ্ছে যারা 30 বছরের ছেলে,
আর গায়ে একটা হলদে রঙের পোশাক, অনেক বর্ণনাতেই পাওয়া যায় যে একটা হলদে রঙের পোশাক বিদেশিরা লিখেছেন, ওই গেরুয়া পোশাককে এক একজন একরকম লিখেছেন। তো ঠিক আছে বাবা, চলো, সাধু সন্ন্যাসী তো অনেক আছে, তো তার সঙ্গে একজন 54 বছরের মানুষ, তার কি বা বার্তালাপ হতে পারে? এমনি ভগবান ইত্যাদি এসব নিয়ে হতে পারে না। স্বামী বিবেকানন্দ জামশেদজি টাটা মহাশয়কে জিজ্ঞাসা করলেন যে আপনি কি জন্য যাচ্ছেন। এখন সে তো একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনার দুটো ব্যাপার ছিল, একটা হচ্ছে যে দেশলাই উনি জাপান থেকে আমদানি করতেন, আরেকটা হচ্ছে যে উনি কি করছেন, ওই শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যাচ্ছেন, একটু আগে যে জেনিভার কথা বলছিলাম সেই রকমই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের সঙ্গে একটা ওই ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজিশন ছিল। জামশেদজি টাটার ভারতবর্ষে স্টিল ইন্ডাস্ট্রি করবার স্বপ্ন ছিল, উনি যাচ্ছেন শিকাগোয় ওই বিবেকানন্দ কি কে তার বক্তৃতা শোনবার জন্য নয় নেসেসারিলি, যদিও উনি খুব উচ্চ মনের মানুষ ছিলেন, কিন্তু উনি যাচ্ছেন যে ইকুইপমেন্ট এবং প্রসিজিওর সেইগুলো সমস্ত জেনে আসবো, এসে এইখানে ভারতবর্ষে স্টিলের ইন্ডাস্ট্রি করব, ভারতবর্ষের উন্নতি হবে, আমারও পকেট ভরবে। অনেস্ট বিজনেসম্যান, সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন। স্বামীজি ওকে অদ্ভুত অদ্ভুত কথা বললেন। উনি বললেন যে এরকম দেশলাই আপনি বিদেশ থেকে আমদানি না করে ভারতবর্ষে করবার চেষ্টা করতে পারেন তো। এখন এই সভায় আমরা যারা আছি আমরা যে কেউ বলতে পারি যে বিদেশ থেকে আমদানি করছেন, ওদের তো পয়সা কড়ি বেশি লাগবে, তার বদলে ভারতবর্ষে যদি করেন এখানকার ছেলেপিলেরা খেয়ে পড়ে বাঁচতে পারবে। এই কথাটার মধ্যে আর নতুনত্ব কি আছে? নতুনত্বে আসবো 1-2 মিনিটের মধ্যেই। আরেকটা কথা স্বামী বিবেকানন্দ বললেন, সেটা হচ্ছে যে আমাদের দেশের ছেলেদের মধ্যে খুব ত্যাগের ভাব আছে। মনে রাখতে হবে এটা ব্রিটিশের প্রধানত ভারতবর্ষের কথা, যেখানে কিনা মাতৃভূমির এবং মাতৃজাতির লাঞ্ছনার জন্য লাইন দিয়ে ছেলে এবং মেয়ে মৃত্যুবরণ করছে, সেই সময়কার কথা। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের ছেলেদের, ন্যাচারালি তখন মেয়েদের কথা বেশি ওঠেনি, আমাদের ছেলেদের মধ্যে ত্যাগের ভাব খুব আছে। এই যে ত্যাগের ভাবটা আছে, এটাকে চ্যানেলাইজ করতে হবে যাতে দেশের উন্নতিতে লাগে। আমি যখন বইতে পড়েছি প্রথম, আমার একটু বুঝতে সময় লেগেছে। ত্যাগের ভাগকে চ্যানেলাইজ করতে হবে মানে তার মানে স্বামীজি বলছেন যে এদেরকে সায়েন্স টেকনোলজির দিকে নিয়ে আসতে হবে, কারণ এরা ত্যাগী ছেলে, এরা গোলমেলে নয়, এরা স্বার্থপর নয়, এরা লোভী নয়, এদেরকে নিয়ে এসে সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে কাজে লাগাতে হবে যাতে দেশের উন্নয়ন হয়। এইটা ওনার থেকে প্রায় ডাবল বয়সের একজন মানুষের কাছে বলছেন। আবারও বলছি যে বিবেকানন্দ কলেজে এসে বা এই ধরনের কোনো অগাস্ট অ্যাসেম্বলিতে যখন কেউ বলছেন, তখন তিনি মাইকে একটা শব্দ বলবার আগেও বিবেকানন্দ গৃহীত, হি ইজ এস্টাবলিশড। কিন্তু ওই জাহাজ যাত্রায় বিবেকানন্দ ইজ নট এস্টাবলিশড, হি ইজ অ্যান আনহার্ড অ্যান্ড আনসাং সোল। যে কে কে একটা ছেলে, সেখানে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাকা মাথার লোক, বলা হয় যে ওরা প্রত্যেকটা সেকেন্ডকে পয়সা দিয়ে বোঝেন যে এই কথাগুলোর মধ্যে ভ্যালু আছে কিনা। তো সেখানে স্বামীজি এই সমস্তগুলো বললেন। বইতে আছে যে এর পরে আর কি হলো জানা যাচ্ছে না। ইনসিডেন্টালি ওরা একই হোটেলে উঠেছিলেন, কিন্তু এর পরে আর কি হলো জানা যাচ্ছে না। এইখানে কাট টু 5 years hence, এর 5 বছর বাদে একটা চিঠি পেলেন স্বামী বিবেকানন্দ। তখন স্বামীজি ভারতবর্ষে চলে এসছেন। বিদেশের সমস্ত তার কি বলবো, লেকচার বলবো না সাফল্য বলবো না সহজ, ঠিক ঠিক কথা হচ্ছে বিদেশে তার ব্রত উদযাপনের পর ভারতবর্ষে ফেরত এসছেন এবং 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। খুব জেন্টল হাম্বল বিগিনিং, কিন্তু হি ওয়াজ ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইট, যে এই মিশন ভারতবর্ষের মানুষের তথা পৃথিবীর মানুষের কল্যাণ করবে, কোনো ইভিল ইন্টেনশনকে পেছনে না রেখে। এই রকম সময় মিশন যখন বছরখানেক প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন একটা চিঠি পেলেন স্বামী বিবেকানন্দ, যেটা ইন্টারনেটে পাওয়া যাবে, টাটাদের সাইটে পাওয়া যাবে, এবং ওদের ওই বলছি সেই প্রসঙ্গ। তো ওই চিঠিটাতে লেখা রয়েছে ইংলিশে, খুব জামশেদজি টাটার ইংলিশও খুব ভালো। এই ম্যাডামরা যারা আপনাদের মধ্যে যাদের ভাষা বিষয় ইংলিশ, তারা এটার প্রতি আরো সুবিচার করতে পারবেন হয়তো প্রসঙ্গটার প্রতি, যে হ্যাঁ সুন্দর ইংলিশে লিখছেন, লুসিড স্টাইলে লিখছেন, যে বোধহয় আপনার মনে আছে যে আমি আপনার সঙ্গে সহযাত্রী ছিলাম অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাওয়ার পর। আপনি আমাকে বলেছিলেন যে ভারতবর্ষের ছেলেদের মধ্যে একটা অ্যাসেটিক স্পিরিট আছে, সেটাকে কাজে লাগানোর ডট 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 ডট। আপনি জেনে আনন্দিত হবেন যে আমি এই রকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছি, এবং সেই প্রতিষ্ঠানের নেতৃত্ব কে দেবেন সেখানে স্বামী বিবেকানন্দ ছাড়া আমার আর কোনো নাম মনে আসছে না। দিস ইজ আ সুইট ইনভিটেশন করে শেষের দিকে আরো একটুখানি সৌজন্যের কথা টথা বলে ইয়ার্স ট্রুলি বলে জামশেদজি টাটা সই করছেন। সেই সই সহ চিঠি মানে খুব সহজে পাওয়া যায়, যে কেউ নিয়ে প্রিন্ট করে দেখতে পারে। প্রসঙ্গ সেটা নয়, প্রসঙ্গ হচ্ছে
যে ওই যে জাহাজে যেতে যেতে এমন কিছু বলছেন, এবং আসলে কি মানুষের মুখ তো কথা বলে না, অন্তর কথা বলে। সেখান থেকে বাবার বয়সী একটা মানুষ তিনি বুঝতে পারছেন যে এই ছেলে বা এই সন্ন্যাসীর মধ্যে যা বলছেন ইনি, এর মধ্যে রেশনাল জিনিস আছে। এবং আমিও যেমন পয়সা কোট আনকোট কামাতে চাই, তেমনি দেশের কল্যাণ করতে চাই, এবং এই ছেলে সেই লাইনে কথা বলছে। স্বামী বিবেকানন্দের পক্ষে তখন পজিটিভ ওয়েতে, অ্যাফার্মেটিভ ওয়েতে রেসপন্ড করা সম্ভব ছিল না, যে তিনি গিয়ে ওইখানে হেড হবেন। তিনি সিস্টার নিবেদিতাকে পাঠালেন। সিস্টার নিবেদিতা গিয়ে জামশেদজি টাটার সঙ্গে দীর্ঘ আলোচনা করলেন। আসলে স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল যে ভারতবর্ষে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের চর্চা হোক, দেশীয় পদ্ধতিতে বিজ্ঞানের চর্চা হোক, এবং টেকনোলজি বা প্রযুক্তিকে আনা হোক। এই বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপারে স্বামীজির যে স্বপ্ন, সেটা বাস্তবের দরজায় কড়া নেড়েছে। সিস্টার নিবেদিতা গেলেন, জামশেদজি টাটার সঙ্গে মিলে প্ল্যান করলেন। তারপরে যেটা হওয়ার ছিল, সেটা বোধহয় ঐতিহাসিকভাবে হওয়ারই ছিল, যে বাংলা এমনি পাতি বাংলায় যাকে বলে বাগড়া দেওয়া, সেইটা দিল ইংলিশ গভর্নমেন্ট। যে না, আমাদের পছন্দ নয়, পছন্দ নয়, এবং ইট হ্যাড টু ওয়েট ফর ফিউ মোর ইয়ার্স। এবং তারপরে এই প্রসঙ্গটাকে শেষ করব যেটা বলে, আজকে যে ব্যাঙ্গালোরের স্প্রলিং ক্যাম্পাস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, সেইটার উৎপত্তি হচ্ছে এই রাস্তাতে। এই রাস্তাতে পরবর্তীকালে ধীরে 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 যখন বাধাগুলো সরে গেল, তখন ওই প্রতিষ্ঠান গড়ে উঠল, যে প্রতিষ্ঠান তার নিজস্ব হোম সাইটে উইথ প্রাইড, গর্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দের নাম উল্লেখ করছে। সেই জন্য বলছিলাম যে এই যে একজন সন্ন্যাসী সত্তা, তিনি যখন ভারতবর্ষের জাগরণের কথা বলেন, তখন শুনতে ভালো লাগে যে ইনি আমাদের থেকে অনেক দূরে, অনেক ওপরে বসে থাকা একটা আলাদা মানুষ নন। ইনি আমাদের সুখ দুঃখগুলো বোঝেন, এবং সেইটার জন্যে, আমাদের ভালোর জন্যে এই কথাগুলো বলছেন। মেয়েদের যে শিক্ষা, সেটা নিয়ে স্বামীজির প্রচুর কথাবার্তা রয়েছে, এবং ওনার মনে হয় কতগুলো জায়গায় দুষ্টু বুদ্ধি কাজ করতো খুব। আমরা এখানে যারা আছি, আমাদের যতটা দুষ্টু বুদ্ধি আছে, আমি নিজে মাঝে মাঝে ভেবেছি যে আমার বিশ্ববিদ্যালয়, আমি, আমার সহকর্মীরা, ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে যতটা থাকতে পারে, তাতে এই উত্তরটা কি বেরোতো। আমি তো মানে স্যালিউট যে এই মারাত্মক ব্যঙ্গাত্মক উক্তিটা উনি করলেন কি করে। সেটা হচ্ছে, বিধবা বিবাহ যখন একটা হট টপিক, যে বিধবা বিবাহ উচিত কি উচিত নয়, এই সময় স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করা হয়েছিল। এখন যেরকম বুম মাইক্রোফোন ধরা হয়, তখন তো আর ওই টেকনোলজি ছিল না, সবটাই প্রায় শর্ট হ্যান্ডে নেওয়া হতো, যে রিপোর্টার জিজ্ঞেস করছেন শর্ট হ্যান্ডে। এই জার্নালিজমে সেকালে পর্যন্ত শর্ট হ্যান্ডের নোট নেওয়ার খুব কদর ছিল। এখন তো অন্য নানান রকমের পদ্ধতি হয়েছে। এনিওয়ে, স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছে যখন ওই রকম একটা বার্নিং ইস্যু, যে বিধবা বিবাহ উচিত কিনা, অর্থাৎ ওটা আইনের দিক থেকে কি হবে পরের কথা, কিন্তু বিধবাদের বিবাহ হওয়া উচিত কিনা, উইডো ম্যারেজ, এইটা নিয়ে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, উনি দেখতে পেতেন অনেক সময়, ওই যে বলছিলাম যে কোনটা ভাইরাল হচ্ছে, কোনটা হালকামি, আর কোনটা সিরিয়াসনেস, এই দুটো উনি জানতেন। বিধবার বিবাহ হওয়া উচিত কিনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো প্রাতঃস্মরণীয় পুরুষ যেটা নিয়ে লড়ছেন, সেটার যে গভীরতা, সেটা স্বামীজি জানতেন। কিন্তু ওই একটা মুখের সামনে কিছু ধরে, আপনি কি মনে করেন এর মধ্যে যে হালকামি, সেটা থেকে উনি অনেক দূরে, আর একটা জিনিস থেকে দূরে। বলছেন যখন জিজ্ঞেস করা হয়েছে যে উইডো ম্যারেজ নিয়ে কি আপনার মতামত, স্বামীজি বলছেন যে অ্যাম আই আ উইডো দ্যাট ইউ আর আস্কিং মি। তো এই সাংঘাতিক কথাবার্তা। তো এই যে এই আমি বলছি, আপনারাও হাসছেন, সেটা দেখে আমার ভালো লাগছে। যে প্রথম কথা হচ্ছে যে আমি কি বিধবা, যে আমাকে জিজ্ঞেস করছো। তো তার মানে কি উনি প্রশ্নটাকে এড়িয়ে গেলেন, কন্ট্রোভার্সি হবে বলে এড়িয়ে গেলেন, তা নয়। আসলে ওনার বক্তব্য হচ্ছে যে মেয়েদের ব্যাপারে ছেলেরা, দে উইল পোক দেয়ার নোজ, উই হ্যাভ এনাফ অফ ইট। সুতরাং ছেলেরা ঠিক করবে যে বিধবা বিবাহ হওয়া উচিত কিনা, এটা ওটা, আরে বাবা রে বাবা। উনি বলছেন এক জায়গায় যে তোমরা একটু আধটু সংস্কারে বিশ্বাসী, আমি রুট অ্যান্ড ব্রাঞ্চ সংস্কারে বিশ্বাসী। এই যে রুট অ্যান্ড ব্রাঞ্চ, একেবারে গাছটার ওপরে ওপরে কয়েকটা পাতাকে আমি একটুখানি হিল আপ করলাম, ওরকম নয়, একেবারে রুট থেকে ওটাকে সংস্কার করতে হবে। সেইখানে উনি বলছেন যে আমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে বিধবা বিবাহ নিয়ে যে ভাবছি, কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে প্রত্যেক কটা মেয়ের যাতে লেখাপড়া হয়, সেই জায়গাটাকে ঠিকঠাক করা। এবং তোমাদের সঙ্গে, বিশেষ করে ছাত্রীদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে কতটা দূরদৃষ্টি থাকলে একটা মানুষ এটা বলতে পারেন যে আমাদের পুরুষের কাজ হচ্ছে যে মেয়েদের লেখাপড়ার বন্দোবস্ত করা। সেটা যখন হয়ে গেল, তারপর উনি ইংলিশে বলেছেন দেন হ্যান্ডস অফ, যে তারপর তারা নিজেদের ভবিষ্যৎ তারাই তৈরি নির্মাণ করে নেবে, তারাই সিদ্ধান্ত নেবে, তাতে ভুল হলে হবে।
আমি কে সেখানে গার্জেনি করবার, গুরুগিরি করবার? ওই জন্য আপনি কি মনে করছেন যে বিধবা বা বিবাহ, উনি বলেছেন ডাউন উইথ। তো ওইখানে শার্প ডিসলাইক আছে, এবং স্বামী বিবেকানন্দ এই কথাটা বলছেন, যিনি মেয়েদের শিক্ষার ব্যাপারে একদম প্যাশনেট ছিলেন। এক জায়গায় বলছেন শিষ্যকে যে ওই জন্য বলছিলাম, তাই কোনটা বললাম যে আমাদের ছাত্রছাত্রী অধ্যাপক, যে ওই এম আই উইডো দ্যাট ইউ আর আস্কিং মি, এই উত্তর বলতে পারার মধ্যে মেধা লাগে, বুদ্ধি লাগে, এবং একটা ক্রিয়েটিভ দুষ্টু বুদ্ধিও বোধহয় লাগে। এইবারে ওই যে তার মধ্যে ওটা রয়েছে, এবং মেয়েদের শিক্ষার যে ব্যবস্থা করতে চাইছেন, সেটার কারণ হচ্ছে যে ভেতরে ভেতরে চেয়েছেন যে ভারতবর্ষের মেয়েরা তারা যেন ঠিকঠাক মতো গড়ে ওঠে। ওনার একজন শিষ্য, তিনি সংস্কৃতে পণ্ডিত শরৎচন্দ্র চক্রবর্তী, কিন্তু স্বামীজির সঙ্গে যখন কথা বলছেন তখন কতগুলো ফ্রেন্ডলি ইয়ার্কির মতো করে একেবারে হুইপিং ওয়ার্ডস আছে। সেই হুইপিং ওয়ার্ডস হচ্ছে, মেয়েদের সম্বন্ধে প্রসঙ্গ উঠেছে, তখন স্বামীজি বলছেন যে ওই মেয়েদের শিক্ষার কথা বলতে 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 একটা কথা বলছেন, যেটা এখানে অন্তত এই অডিয়েন্সে বলতে কোনো সংকোচ নেই, অত্যন্ত ব্যথার থেকে। ওনার নিজের বোন সুইসাইড করেছিলেন। এই যে সামাজিক সাংসারিক যে ডমিনেশন, ডিপ্রাইভেশন, এই জায়গা থেকে তার সুইসাইড, স্বামীজিকে সেটা গিলতে হয়েছে, হজম করতে হয়েছে। সুতরাং তিনি যখন কথা বলছেন ভেতরের অনেকটা আগুন নিয়ে, অনেকটা রক্তক্ষরণ নিয়ে কথা বলছেন। সেই স্বামীজি যখন শিষ্যের সঙ্গে কথা বলছেন তখন বলছেন, আরে মেয়েদেরকে কি তোরা সম্মান দিয়েছিস? তাদের স্থানটাকে কখনো ভেবেছিস? তাদেরকে তোরা ম্যানুফ্যাকচারিং মেশিনস করে তুলেছিস, কিন্তু তাদের মধ্যেই জগন্মাতা জল করছেন। এই যে অসাধারণ উক্তি করছেন, আমরা বলছিলাম যে অনেকটা ভেতরের দুঃখ থেকে, এই গভীরতার থেকে এই উক্তি চলে আসে। এবং আয়ারল্যান্ড, বিদেশের মেয়ে সিস্টার নিবেদিতা, তখন মিস মার্গারেট নোবেল, তাকে স্বামীজি নিয়ে এলেন ভারতবর্ষের মেয়েদের কল্যাণের জন্যে, ভারতবর্ষের মেয়েদের উন্নয়নের জন্য। মিস মার্গারেট নোবেল তাকে স্বামীজি ডাকলেন যে ভারতবর্ষের মেয়েরা যে জাগবে তার জন্য তোমাকে আসতে হবে। বিবেকানন্দ বিদেশে বক্তৃতা দিচ্ছেন লন্ডনে, একটা শীতের সন্ধ্যাবেলায় একজন ভদ্র মহিলা অর্গানাইজ করেছিলেন সেই মিটিং, এবং সেইটাতে অন্যতম উপস্থিত ব্যক্তি ছিলেন মিস মার্গারেট নোবেল। এবং তিনি কি অসাধারণ বিবরণ দিচ্ছেন সেই সন্ধ্যাবেলার। তিনি লিখছেন যে পেছনে ফায়ার প্লেস, সামনে এই তরুণ যোগী বসে রয়েছেন। ওটা ওনার ওই আমেরিকায় বক্তৃতা দেওয়ার পরে পরে যখন ইংল্যান্ডে যান সেই সময়কার কথা বলছেন। এই তরুণ যোগী বসে রয়েছেন এবং তিনি নানান রকমের কথা বলছেন, অদ্ভুত সুন্দর সেই সমস্ত কথা বলছেন। আর কথার মাঝখানে মাঝখানে নিবেদিতা লিখছেন, যেমন পাংচুয়েশন থাকে না, কমা, ফুল স্টপ, সেমিকোলন, সেরকম স্বামীজি বলে উঠছেন শিব শিব। ইংলিশে লেকচার দিচ্ছেন। আমরা যদি তার যদি ভিডিও থাকতো তাহলে বোধহয় লোকে অন্য সব কিছু রিলস ফিলস ফেলে ওইটাই বোধহয় দিনের মধ্যে বহুবার দেখতো, যে শিব শিব। স্বামীজি ইংলিশে লেকচার দিচ্ছেন এবং তার মধ্যে শিব শিব বলছেন। আবারও ভাবছি, এই স্বামীজি শিব ভক্তের, এই স্বামীজি পয়গম্বরের ভক্তের, এই স্বামীজি জিসাস ক্রাইস্টের ভক্তের। কিন্তু সামহাউ একটা মানুষের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তো একটা ভঙ্গি থাকে, তো নিবেদিতা অ্যাপ্রিসিয়েট করছেন, খুব আনন্দিত হচ্ছেন যেরকম বলছেন, এবং মাঝে মাঝে শিব শিব বলছেন। নিবেদিতা লিখছেন যে উনি যে ঠিক কি কি বলেছিলেন আজকের দিনে আমার পুরোটা মনে নেই, কিন্তু আমার এইটুকুনি মনে আছে যে ওনার প্রত্যেক কটা কথাকেই আমার সত্য বলে মনে হচ্ছিল। আর এরপর সময় গড়িয়েছে, ওই দিনকে উনি কিছু লেকচার নোটস ফোর্সের জন্য কিছু নিয়ে যাননি। এর পরবর্তীকালে নিবেদিতা যখন দ্বিতীয়বার স্বামীজি গেছেন বিদেশে, লন্ডনে, তখন সমস্ত নোট রেখেছেন তিনি যে স্বামীজি কি বলছেন, এবং ধীরে ধীরে স্বামীজির সঙ্গে এই ক্লোজনেসটা বাড়ে, এবং স্বামী বিবেকানন্দ তাকে আহ্বান জানান ভারতবর্ষের কাজের জন্য। তার আগে একটা চিঠি লেখেন, 4.5 বছরের মতো ব্যবধান নিবেদিতার সঙ্গে, এবং সারা পৃথিবীর ইতিহাসে একটা ভাই বোনের সম্পর্ক কিরকম ভাবে পিতা মাতার সম্পর্কের মতো হয়ে যেতে পারে তার একটা অনন্য দৃষ্টান্ত। তো ওই নিবেদিতাকে একটা চিঠিতে লেখেন, কি অদ্ভুত চিঠি, এটার মধ্যে পোয়েট্রি আছে, সেই সঙ্গে একটা জ্বলন্ত আহ্বান আছে যেটা মানুষকে জ্বালিয়ে দেয় না, কিন্তু সোনাকে বোধহয় পুড়িয়ে আরো বেশি দীপ্ত করে তোলে। নিবেদিতাকে লিখছেন যে দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, ক্যান ইউ স্লিপ, এই কথা লিখছেন। নিবেদিতা নিজে সেটাকে, সেই চিঠিটাকে প্রকাশ করেছেন যে জগৎ দুঃখে পুড়ে যাচ্ছে, আমার বোন তুমি কি শুয়ে থাকতে পারো? তাহলে বড় দাদা যদি থাকে সেভাবে শীতকাল বোনটা শুয়ে থাকুক, আর রোজ স্কুল করে ইত্যাদি। তো সেই বড় দাদার মতো স্নেহটা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আচার্যের মতো আহ্বান আছে, গুরুর মতো পথপ্রদর্শন আছে, যে জানো সমস্ত পৃথিবী আগুনে জ্বলে যাচ্ছে, তুমি কি শুয়ে থাকতে পারো?
that charged Nivedita like, or Miss Margaret Noble like anything, and that was the in a way initiation of her becoming Sister Nivedita. উনি স্বামীজির আহ্বানে সাড়া দিলেন এবং স্বামীজি বললেন যে ভারতবর্ষের মেয়েদের শিক্ষার জন্য একজন লায়নেসকে দরকার। আমাদের ওখানে মেয়েদের শেখানোর জন্য সেরকম কোনো ব্যক্তিত্বকে আমি পাচ্ছি না, একজন লায়নেসকে দরকার এবং তোমাকে সেই জন্য আমার প্রয়োজন। হঠাৎ নিবেদিতাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? তার কারণ হচ্ছে এডুকেশন নিয়ে ওনার প্রচুর কাজ করা ছিল। স্কুল চালিয়েছেন, একটা নিজে আরেকটা আরেকজনের সঙ্গে চালিয়েছেন, ফলে এডুকেশন নিয়ে অনেক এক্সপেরিমেন্টেশন করেছে এই মেয়ে। স্বামীজি তার সঙ্গে কথাবার্তা বলেছেন, এমন নয় যে শুধু স্বামীজির কথা তিনি চার্মড হয়ে গেছেন আর স্বামীজি তাকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু দেখেছেন যে এ হচ্ছে এডুকেশন ইজ ফর এক্সেলেন্স এবং তাকে তিনি আহ্বান জানাচ্ছেন ভারতবর্ষের মেয়েদের উন্নতির জন্য। সিস্টার নিবেদিতা ভারতবর্ষে এলেন এবং সেটা কি ট্রিমেন্ডাস জিনিস। আজকে বিবেকানন্দের জন্মদিনে এই উইমেন্স কলেজে এসে অবশ্য সেটা ভাবতে চাইবো যে সিস্টার নিবেদিতা স্বামীজির আহ্বানে ভারতবর্ষে এলেন এবং এসে সঙ্গে সঙ্গে নিজেকে আবিষ্কার করলেন। জানতেন কিছুটা, কিন্তু জানা একরকম, ভিডিও দেখা একরকম, সেখানে যাওয়া আরেক রকম। তিনি ভিডিও দেখেননি, কানে শুনেছেন, কিন্তু ভারতবর্ষে এসে দেখলেন পভার্টি কাকে বলে, লোকের পশ্চাৎপদতা কাকে বলে, হাইজিনের অভাব কাকে বলে, তার মধ্যে নিবেদিতা কাজ করছেন। এবং নিবেদিতা যখন কাজ করছেন তখন ভারতবর্ষের মেয়েদের উন্নতির জন্য তিনি নিজেকে নিবেদন করে দিলেন। এই যে একটা নাম দিচ্ছেন স্বামীজি যে ভগিনী নিবেদিতা, সারা পৃথিবীর ইতিহাসে এরকম সফল নাম বোধহয় খুব কম আছে। মিউজিয়ামের একটু গল্প বলবো। মিউজিয়ামের গল্পটা হচ্ছে এরকম যে আমরা ভাবছি যে মেয়েদের যে জাগরণটা হয়েছে, আমাকে একজন দিদি, আমার থেকে অল্প বড়, তিনি বললেন যে দেখো আমাদের না লেখাপড়া হতোই না যদি সিস্টার নিবেদিতা না আসতেন। আমি তখন বললাম যে আচ্ছা আপনি কি ওই সারদা মিশন ওদের কোনো জায়গায় আপনি পড়েছেন? বলে না, আমি পড়িনি, আমি মেয়েদের অন্য স্কুল কলেজে পড়েছি। কিন্তু তুমি ভেবে দেখো, ওই যে সিস্টার নিবেদিতার স্কুল যেটা স্থাপিত হলো, ওইটার ফলেই মেয়েরা তারা যে লেখাপড়া পেতে পারে এই ওয়েভটা তৈরি হলো এবং সেইখান থেকে যে শিক্ষার বিস্তার হলো, আমরা তারই সুফল পেয়েছি। আমি দেখলাম যে শি ইজ অ্যাবসলিউটলি রাইট। এই যে জায়গা সিস্টার নিবেদিতার মাধ্যমে হচ্ছে। আমরা বলছিলাম একটু মিউজিয়ামের গল্পে যাব। কি করছেন ওই মেয়েগুলো রয়েছে, এই মেয়েগুলো কারা? মেয়েগুলো হচ্ছে কুমারী মেয়ে, কিছু কিছু বিবাহিত মেয়ে, আর সবচেয়ে বড় ওনার সাফল্য হচ্ছে যে অনেকগুলো অল্প বয়সে বিধবা মেয়ে, তাদেরকে নিয়ে নিবেদিতা স্কুল করেছিলেন। সুতরাং এটা একেবারে পাহাড় ভাঙা তবু যায়, কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজের অকাল বৈধব্য প্রাপ্ত মেয়েকে তুই একটা ফিরিঙ্গি মেয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্কুলে কি সব শেখাবে, এ কখনো হতে পেরেছে? কিন্তু নিবেদিতা সেটা করেছেন এবং লোকে যেভাবে ভিক্ষে চায় সেই রকম ভাবে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে তার গুরুজনদের কাছে প্রায় হাঁটু গেড়ে ভিক্ষে চেয়েছেন যে আপনার মেয়েকে দিন, সে আমাদের ওই বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া শিখবে। এবং নিবেদিতার বিদ্যালয়ে যারা শিখেছেন তাদের অদ্ভুত অদ্ভুত সমস্ত বিবরণ আছে যে সিস্টার নিবেদিতা নিজের বোনের মতো, মায়ের মতো, বন্ধুর মতো করে শিখিয়েছেন যে লেখাপড়া কাকে বলে এবং অন্তরের সম্পদ কাকে বলে। এইবার মিউজিয়ামে নিয়ে গেছেন যখন, এবার একটা মেয়ের জল তেষ্টা পেয়ে গেছে। জল তেষ্টা পেয়ে যেতে সিস্টার কি করেছেন যে তিনি জলের গ্লাস ফ্লাস নিয়ে গিয়েছিলেন। এখনো যেমন হয় পিকনিক টিকনিকে গেলে লোকে একটা মোটামুটি তৈরি হয়ে যায়, তো উনি জলের গ্লাস নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে জল টল নিয়ে ওকে দিয়েছেন, ও হাত ছড়িয়ে নিয়েছে, ও খাবে না। তখন খাবে না কেন নিবেদিতা মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন যে যতই আমার সঙ্গে বেড়াতে যাক ও খাচ্ছে না, তার কারণ বাড়িতে বারণ করা আছে যে ওদের ছোঁয়া খাবি না। এখন এটা কাকে দোষ দেবো? সেই সময়কার সমাজটা ওই রকম, ওই মেয়েটার বাবা মা দাদু দিদাকে দোষ দিয়ে লাভ নেই। নিবেদিতা যে মুহূর্তে বুঝতে পারলেন সেই মুহূর্তে কি করলেন, তিনি উইথড্র করলেন, আরেকটা মেয়েকে ইশারা করলেন, সে আরেকটা মাটির ভাঁড় নাকি সেটা ধুয়ে টুয়ে নিয়ে দিল, মেয়েটা দিব্যি ঢোকে করে জল খেয়ে দিল। এই যে জায়গাটা যেখানে কিনা সমাজ তখনও পর্যন্ত নিতে চাইছে না, সমাজ তখনও পর্যন্ত ভাবছে যে ওরা হচ্ছে ম্লেচ্ছ ভিনদেশী, সেইখানে মেয়েদেরকে ভালোবেসে তাদের উন্নয়নের জন্য কাজ করা, সেইটা সিস্টার নিবেদিতা করে গেছেন এবং সেটা স্বামীজির দেখানো পথে, স্বামীজির দেখানো পথে সিস্টার নিবেদিতা করছেন। এই যে মেয়েদের মধ্যে কে বেশি কষ্ট পেয়েছে, কে বেশি স্ট্রাগল করেছে, যার মধ্যে রাজরানী লুকিয়ে রয়েছে, কিন্তু সে কষ্ট যেটা করেছে সেটা লিখলে আরেকটা অন্য রকমের ইতিহাস হয়ে যাবে। কে সে? নিবেদিতা একবার মেয়েদেরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলো তো ভারতের রানী কে? এইবার
আমরা যেরকম শিখি ছোট বয়স থেকে বাবার নাম, মার নাম, ঠিকানা, এটা ওটা এসব শিখি না? তো তখন তো ভারতবর্ষ প্রধান হতো, ফলে বাবা মায়েরা ওই সবগুলো শিখিয়ে রেখেছে যে এই জিজ্ঞেস করে যেন বলতে পারিস। সব কটা মেয়ে বলেছে কুইন ভিক্টোরিয়া। তখন নিবেদিতা বলছে না 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 না, কুইন ভিক্টোরিয়া না, বলো 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 ভারতের রানীকে। কোনো মেয়েরই মুখ দিয়ে বেরোচ্ছে না, এইটাই শিখেছে। তখন নিবেদিতা বলছেন, ওয়ান্স এগেন উই আর রিকলিং, যে তিনি ওই দেশ থেকে এই দেশে আসছেন, এই উৎকট দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। ওখানকার টেম্পারেচার অ্যাভারেজ হচ্ছে 24.8 ডিগ্রি সেলসিয়াস। আর উনি যেখানে বাগবাজার অঞ্চলে এসে থেকেছেন সেই সময়কার রেকর্ড ঘেটে আমি দেখেছি অ্যাভারেজ টেম্পারেচার তখন 24 ডিগ্রি সেলসিয়াস মতো, মানে 3 গুণ উষ্ণতার মধ্যে এসে পড়েছেন। আর ভারতবর্ষের রক্ষণশীল সমাজ একেবারে গলা পর্যন্ত ঢাকা জামা কাপড় পরে, সে একটা অস্থির অবস্থা যে সে মেয়ে তো 8 ডিগ্রি সেলসিয়াসে জন্মেছে এবং বড় হয়েছে, কিন্তু এই কষ্টের মধ্যে থেকে তিনি যেটা করেছেন সেটা অসাধারণ। এবং এইখানে তিনি কি করছেন, ওই মেয়েদেরকে নিয়ে এবং তাদের একজন হয়ে এই জিনিসটা করছেন। ওই বাবা মাদের কাছে হাঁটু গেড়ে প্রায় প্রার্থনা করেছেন যে মেয়েকে দাও। যখন বলছে যে কুইন ভিক্টোরিয়া, তখন নিবেদিতা যেন ভেতরটা হাহাকার করছে যে ইস, একটা মেয়েও বলতে পারছে না, জানি এরা পারবে না, কিন্তু তাও একজন বলুক। যখন কেউ বলতে পারছে না, তখন উনি বলছেন না, তোমরা জানবে আমাদের রানী হচ্ছেন সীতা দেবী। কি অদ্ভুত উক্তি! যে ওই হয়তো হয়তো আপনাদের সঙ্গে বলছি, আপনাদের কাছে বলছি যে হয়তো পুরুষ মানুষ যার মহিমা বুঝতে পারেনি, হয়তো পুরুষ মানুষ বা তার স্বামী যার প্রতি কোট আনকোট অবিচার করেছেন, নিবেদিতার দৃষ্টিতে কিন্তু সেই সীতা সহনশীলতার রানী। এবং ভারতবর্ষে তার মানে কি সীতাকে এইসব সহ্য করতে হবে, পুরুষকে এই সমস্ত ত্যাগ স্বীকার করতে হবে না? অবশ্যই করতে হবে। সীতার চরিত্র এবং তার মধ্যে যে সহনশীলতা, তার মধ্যে দুঃখকে নিয়েও যে হাসি মুখে থাকা, এইটা একটা নারী একটা পুরুষ উভয়েরই শিক্ষণীয়। সেইখানে ভারতবর্ষের রানী নিবেদিতা বলছেন, সেই সাদা চামড়ার মেয়ে নিবেদিতা, তিনি বলছেন যে ভারতবর্ষের রানী হচ্ছেন সীতা, এবং সেটা সমস্ত মেয়ের মনের মধ্যে গেঁথে দিচ্ছেন। সেই রকমই একজন মেয়ে তিনি যখন লিখছেন, তখন আমরা এই জায়গাটা পাচ্ছি। তাহলে এই যে ভারতবর্ষকে তিনি দেখাচ্ছেন, এইটা স্বামী বিবেকানন্দের ভাবনা। স্বামী বিবেকানন্দের ভাবনা যেখানে সীতা, আচ্ছা সীতা বললেই যারা শুনছেন তাদের একজনেরও যদি মনে না হয়, তাহলে ওই কলেজের বাইরেও যদি বলি বা মাইকটা যদি যায়, কারো কারো মনে হলেও হতে পারে যে আচ্ছা সীতার কথাটা উনি যে বলছেন একটু আগে বলেছেন শিব শিব, তার মানে পুরো ব্যাপারটা হিন্দুত্বের এনভেলপের মধ্যে দিয়েই যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, সীতা হিন্দুরা কথা বলে, শিব নিয়ে হিন্দুরা কথা বলে, কিন্তু মুসলমানের কথা এই বক্তা যদি ভাবে যে আচ্ছা আমি একটু ওই ধর্মের কথাও বলি, তাহলে পুরোটা একটা টোটাল ব্যাপার হয়ে যায়। বিবেকানন্দ সেই রকম একটা পিসমিল কপি পেস্ট করে একটা কম্প্রোমাইজের জায়গায় নেই। কেন নেই? তার কারণ হচ্ছে ওই নিবেদিতা, আমরা বলছিলাম যে বোন কখন যেন অজান্তে কন্যার মতো হয়ে যাচ্ছে। বিবেকানন্দ নিবেদিতার সম্পর্কটা কতটা সেই রকম। বাবার কাছে যেরকম ভাবে মেয়েরা শুনতে চায়, সেরকম ভাবে নিবেদিতা একবার জিজ্ঞাসা করেছিলেন স্বামী বিবেকানন্দকে যে আপনার দেখা ভারতবর্ষের শ্রেষ্ঠ দৃশ্য কোনটা। দিস নিবেদিতা herself has written in her masterpiece The Master as I Saw Him, ছোট্ট বই, পিডিএফ পাওয়া যায়, যে কেউ ডাউনলোড করে নিতে পারেন। দ্য মাস্টার অ্যাজ আই স হিম, তার মধ্যে এটা লিখছেন, বলছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন 2-3টে দৃশ্যের কথা বলেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে কাশ্মীরে, একটু আগে ম্যাডাম কাশ্মীরের ওই কুমারী পুজোর কথা বলেছেন। কাশ্মীরে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি একজন বৃদ্ধাকে দেখেছিলাম, পুরোটা ইংলিশে বলা আছে, আমাদের মতো করে বাংলায় ভাবছি। বলছেন যে একজন বৃদ্ধাকে দেখেছিলাম যে তিনি তার কুটিরের বাইরে চরকা কাটছেন, আর দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, আপনার ধর্ম কি? এটার উত্তরে তার মুখে একটা অদ্ভুত হাসি খেলে গিয়েছিল, এবং তিনি বলেছিলেন আল্লাহর দোয়ায় আমি একজন মুসলমান। বিবেকানন্দ বলছেন যে আমার দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে একটা। এই বক্তা নিজেও কিন্তু পুরোটার যে ট্রেজার, যে রত্নরাজি, সেটা এখনো আবিষ্কার করে উঠতে পারেনি। যে ওই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ এই দৃশ্যটাতে কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছেন, এত আনন্দ পাচ্ছেন। মনে হয় এইটাই যে ওই মহিলার পা থেকে মাথা পর্যন্ত বোঝা যায় যে দারিদ্র্যের মধ্যে আছেন, অ্যাফ্লুয়েন্ট নন, রিচ নন, চরকা কাটছেন, কিন্তু তিনি বলছেন যে আল্লাহর দোয়ায় আমি একজন মুসলমানই। ওই যে রামকৃষ্ণদেব বলতেন যত মত তত পথ, যে যার নিজের ধর্মে যদি নিষ্ঠা ভক্তি নিয়ে থাকে তাহলে তার হবেই হবে। যেমন চাঁদা মামা সকলের মামা, চাঁদা মামা তো হিন্দু কি মুসলমান কি খ্রিস্টানের আলাদা করে নয়। সেইটার বোধ হয় স্বামী বিবেকানন্দ প্রতিধ্বনি পাচ্ছেন যে ওই বৃদ্ধা আমার মতো ইংলিশ বলতে পারবেন না, আমার মতো গুছিয়ে কথা বলতে পারবেন না, অনেকগুলো সংস্কৃত কোটেশন দিতে পারবেন না,
কোরআন থেকে অ্যাট লেংথ কোট করতে পারবেন না, কিন্তু ওর যে আনন্দটা আছে সেইটা আর কটা মানুষের মধ্যে পাবো। এবং সেইটা সেই বৃদ্ধা বলছে যে আল্লাহর দোয়ায় পেয়েছি, এখান থেকে আমারও শিক্ষার কিছু আছে। আমরা রয়েছি সেই আলোচনায় যেখানে দেখছি যে আরে ইনি তো সমস্ত ধরনের মানুষকে অ্যাড্রেস করছেন, তার মানে ইনি একজন মানব প্রেমী, এবং মানব প্রেমী হতে গেলে তো ত্যাগ স্বীকার করতে হয়। ভুবনেশ্বরী দেবী কান্নাকাটি করেছেন, কারণ এই বড় ছেলে উপার্জন করতে পারতেন, আর দুটো ছেলে তারাও বিয়ে করেনি, মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ। কিন্তু যখন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হবেন বলে ঠিক করেছেন, তখন ভুবনেশ্বরী চোখের জল ফেলেছেন। আজকে উইমেন্স কলেজে এসেই হোক, যেভাবেই হোক, এই নারী চরিত্রগুলোর কথা মনে পড়ছে। ভুবনেশ্বরী প্রচুর কেঁদেছেন, এবং কলকাতায় যারা স্বামীজির যে অ্যানসেস্ট্রাল হাউস দেখেছেন, তারা হয়তো দেখলে আন্দাজও করতে পারবেন না যে আরে দারুণ তো, এই রামকৃষ্ণ মিশনের এটা দারুণ, আচ্ছা এখানে কি টিকিট করে ঢুকতে হয় না, এই আগে কি ওই ইয়েতে যাবো, এখানকার যে মিউজিয়ামটা আছে ওখানে যাবো, না এইদিকে যাবো না ওদিকে যাবো। তারা আন্দাজও করতে পারবেন না যে ওখানে স্বামীজির যে বাড়িটা ছিল, ওখানে কতগুলো মানে পরিবার, একান্নবর্তী পরিবার। কারণ একান্ন মানে এক যুক্ত অন্য, আর অন্যভাবে ভাবতে গেলে প্রায় 51 এরকমই প্রায় ফ্র্যাগমেন্টস ছিল। তো সেই সেই পরিবারের মধ্যে শুনলে মনে হয় গর্জাস ব্যাপার, কিন্তু ওখানে চোখের জলের ব্যাপার ছিল। সেই চোখের জলটা কি? চোখের জলটা হচ্ছে যখন এই উপার্জনক্ষম বড় ছেলে কি বুঝেছে, সে ঘর ছেড়ে দিয়েছে এবং সন্ন্যাসী হয়েছে, ভুবনেশ্বরীকে প্রায় চোখের জলে ভাসতে হয়েছে ডিউ টু লিটিগেশনস, ওয়ান আফটার অ্যানাদার লিটিগেশনস। পরিবারের লোকেরা মামলা করেছে, উচ্ছেদ হয়ে গেছেন তিনি, এবং বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়েছে নিদারুণ দারিদ্র্যের মধ্যে সেই মানুষটাকে, যার স্বামী জীবিত অবস্থায় প্রায় দিনই বাড়িতে অন্য লোকের পাত পড়তো এবং তারা আনন্দে খেয়ে দিয়ে যেত। এই যে রাজরানীর মতো অবস্থায় ছিলেন, সেইখান থেকে ভুবনেশ্বরীকে চোখের জল ফেলতে হয়েছে। আবার যখন মামলার একটুখানি কিছু একটা নিষ্পত্তি হয়েছে, আবার উনি শ্বশুর বাড়িতে এসছেন, আবার নতুন করে কেউ মামলা করেছে, ওনাকে ওরকম চলে যেতে হয়েছে। এই যে ভুবনেশ্বরীর কষ্ট, আজকের অনুষ্ঠানে সেই কষ্টকে ভাবছি, সেই চোখের জলকে যেন আমাদের মনের চোখে দেখছি, এবং তার পায়ে প্রণত হচ্ছি যে তার জন্যে সেই তাকে পেয়েছি যাকে নিয়ে এখন বক্তৃতা হচ্ছে। সুতরাং তিনি শুধু বক্তৃতার বিষয় নয়, তার মধ্যে অনেকটা যন্ত্রণা আছে, অনেকটা কষ্ট আছে, অনেকটা ত্যাগ স্বীকার আছে। সেইখান থেকে যার উৎপত্তি হচ্ছে সেটা সমগ্র পৃথিবীকে আলো দেখাচ্ছে। এই যে আলো দেখাচ্ছে, স্বামী বিবেকানন্দ সবটা জানতেন, মানুষের দুঃখ কষ্ট সবটা জানতেন। ওই জন্য ওই বৃদ্ধার মুখের হাসি দেখে তার আনন্দ হয়েছে। বৃদ্ধার কথা বলছি, কত বয়স লেখা নেই, কিন্তু ওইখান থেকে যদি শাঁসা শাঁসা করে নেমে আসি, যাচ্ছে আজ কম বয়সে তাদের সঙ্গে কি ঘটনা আছে, কম বয়সীদের সঙ্গে ঘটনাতে আসবো এই অনুষ্ঠানে। যেটার মধ্যে থাকতে চাইছি সকলের সঙ্গে, সেটা হচ্ছে বিবেকানন্দের জীবনের নানান রকম দিককে দেখতে চাইছি, কিন্তু সেই দেখাটা এইটা জন্য নয় যাতে চলো অনেকগুলো ছবি সাজিয়ে সাজিয়ে একটা কোলাজ, এটা নয়, ওই কোলাজটা তৈরি করার জন্য নয়, কিন্তু আমাদের কলজের সঙ্গে যার যোগ আছে, সেই আত্মিক যোগ একটা মানুষের সঙ্গে, যিনি কিনা আমাদের ঊর্ধ্বায়নের পথ দেখাচ্ছেন, সেই জায়গাটাতে পৌঁছতে চাইছি। এবং বলছিলাম যে বৃদ্ধার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা মেয়ের কথাতে আসতে চাইছি, একটা বাচ্চা ছেলের কথাতে আসতে চাইছি। আর এটা একটা প্রেস্টিজিয়াস জায়গা বটে, সেটা আমি এখানে প্রথম এসে আমার খুব ভালো লাগছে। একটা জায়গায় ঢুকলে তো বোঝা যায় যে তার অঙ্গে অঙ্গে যে একটা ডিসিপ্লিন এবং একটা সিরিয়াসনেস, সেটা যারা কিনা একটু টিচিং লাইনে আছে তারা সেন্স করতে পারে যে আচ্ছা এখানকার কি ভালো, এর থেকেও ভালো আমার ইউনিভার্সিটিতে আছে কি, এর থেকে খারাপ আমার ইউনিভার্সিটি, এই সবগুলোই ঢুকতে ঢুকতে শুনতে ঢুকতে সবটাই ক্ষতিয়ান হতে থাকে, এবং সেখান থেকে আমার মনে শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে ইনস্টিটিউশনের প্রতি রীতিমতো। সেই জায়গা থেকে যেটা ভাবছিলাম, বলছিলাম যে বাচ্চা ছেলে বা মেয়ের কথায় আসবো, বাচ্চা মেয়ের কথায় আসবো না, তার আগে একটুখানি একটা বাচ্চা ছেলের কথা বলি, যার মধ্যে আনন্দের এবং মজার উপকরণ আছে। সেটা হচ্ছে যে একটা ছেলে, তার বাবার নাম হচ্ছে মিস্টার লেগেট। লেগেটদের বাড়িতে স্বামী বিবেকানন্দ অতিথি হয়েছিলেন যখন তিনি বিদেশে ছিলেন। এইবার অতিথি যখন হয়েছেন তখন ওই যে বললাম যে একবারে খোলা মনের মানুষ, সুতরাং মিস্টার লেগেটের সঙ্গে সমস্ত জ্ঞান বিজ্ঞানের কথা হচ্ছে, কিন্তু ওই ছেলেটা দৃষ্টি আকর্ষণ করছে যে ওরা কোথায় যায়, ও কি করে। তো তার নাম হচ্ছে হলিস্টার, একেবারে স্কুলের ছেলে। এবার এনারা খুব পয়সাওয়ালা লোক বা ডলারওয়ালা লোক, ওদের একটা গল্ফ কোর্স আছে। এবার স্বামীজি গিয়ে বলছেন যে গল্ফ কোর্স দেখে উনি তো অবাক। আর বলা হয় যে যারা কিনা একটু ক্রিয়েটিভ মাইন্ডের হন, সাধারণত তাদের একটা উন্মুক্ত প্রাঙ্গণ দেখলে খুব ভালো লাগে। তো স্বামীজি ওটা দেখে বলেন আরে এ তো দারুণ, এটা কি, খেলাটা কি হয়। তখন সে ছেলে তো খুব উৎসাহী, যে একটা একটা বয়স্ক লোক, বাবার কাছে শ্রদ্ধা পাত্র, তাকে একটা বোঝাবার চান্স পাওয়া গেছে।
সুতরাং সে নিয়ে এসে ওই গল্পের স্টিক যে ক্লাব বলে, ওটা নিয়ে বলে এটা দিয়ে হিট করতে হয় এবং ওটা গিয়ে ওই গর্তে পড়ে। স্বামীজি বলছেন ও তাই নাকি, তাই নাকি? তখন ছেলেটা বলছে, যেটা বলবার জন্য একদম ভেতরটা গুড়গুড় গুড়গুড় করছিল, সেটা বলে দিয়েছে, বলছে আপনি পারবেন না। তখন স্বামীজি বলছেন যে তাই নাকি? বাচ্চা ছেলে তো, অচিরেই আলোচনাটা এইদিকে চলে গেছে। তো স্বামীজি বলছেন তাই নাকি, আমি পারবো। তখন ও একটা করতে বার করেছে, করে বলছে $50 বেট। তো স্বামীজি বলছে আচ্ছা বেট, অর্থাৎ হেরে গেলে আমি দেবো $50। তখন ছেলেটা বলছে আপনি পারবেন না, আমি বলছি তো। এই সময় বাবা চলে এসছেন। বাবা এসে বলছেন রহস্যময় ভাষায়, যে আচ্ছা প্রাচ্য ঋষির সঙ্গে আমেরিকান বালকের কি কথা হচ্ছে জানতে পারি? তখন স্বামীজি বলছেন এরকম এরকম হয়েছে। তখন উনি বলছেন হ্যাঁ ওইটা আপনি পারবেন না, ওইটাকে পড়াবো অনেক প্র্যাকটিস। স্বামীজি বলছেন আমি পারবো। আর ছেলের সঙ্গে $50 বেট হয়েছে। তখন মিস্টার লেগেট বলছেন যে উনি আবার পার্স বার করেছেন, করে বলছেন এই $10 বেট। তো পরিস্থিতিটা ক্রমশ সিরিয়াস হয়ে গেল। তখন স্বামী বিবেকানন্দ ছেলেটাকে বললেন যে বলটা রাখতে, আর কোন হোলটা ও দেখিয়ে দিল। উনি সেইটাকে নিয়ে, ওই ক্লাবটাকে নিয়ে একটুখানি একটা কি ভেবে নিয়ে, মানে একটু সময় নিয়ে, তারপরে সজোরে হিট করলেন। ওর উঠতে 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 গিয়ে ওই গর্তে পড়তে পড়তে তো সে ছেলে হাততালি ফাততালি দিয়ে উঠেছে, মানে জীবনে বোধহয় এরকম দেখেনি বা ভাবেও নি। মিস্টার লেগেট সিরিয়াসলি চলে এসছেন, এসে বলছেন যে একেই বলে ভারতীয় যোগীর। স্বামীজি বলছে দাঁড়ান, আমরা আমাদের যে যোগের শক্তি সেটা এই সমস্ত কাজে ব্যয় করি না মশাই। এ এটা হচ্ছে কি, যে আমার পেশিতে কতটা শক্তি আছে আমি জানি। আপনার ছেলে যখন ওটা বসিয়ে দিয়ে গেল, তখন আমি দূরত্বটা চোখ দিয়ে মেপে নিলাম, আর মনকে বললাম যে তোমার $10.5 চাই। তখন সেই মনের শক্তি পেশিতে গেল, অ্যান্ড আই অ্যাচিভ দ্য সাকসেস। তো এই স্বামী বিবেকানন্দ, যিনি কিনা তার জীবনের যে ঘটনাগুলো, এগুলো আমাদেরকে কিছু না কিছু একটা বার্তা এনে দিচ্ছে। যে আমি যদি বিএ ক্লাসের স্টুডেন্ট হই, এমএসসি স্টুডেন্ট হই, পিএইচডি করছি, পোস্টডক করছি, আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি রেডিও জকি, যাই হয়ে থাকি না কেন, আমার তো একটা গোল আছে। এবং দেখা যাবে জীবনের সব ক্ষেত্রেই কিন্তু ওই বাচ্চা হলিস্টারের মতো কে বা কারা এসে বলতে পারে যে তুমি জাস্ট পারবে না, ছেড়ে দাও, তুমি জাস্ট পারবে না, এটা তোমাকে দিয়ে হবে না। জগৎটা এরকমই, আমাদের জন্মাবার আগে থাকতেই এরকম, নাথিং টু ল্যামেন্ট অ্যাবাউট ইট। কিন্তু জগৎটা এরকমই যে কে বা কারা এসে বলে যে, এখনকার ভাষায় বলতে গেলে যে বস তুমি পারবে না। কিন্তু সেখানে স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যে ওই যোগ শক্তি টক্তি এখানে টেনে এনে দরকার নেই, নিজের ভেতরকার যে ক্ষমতা আছে ইনবিল্ট, সেটা দিয়ে সবকিছু হয়। ইনবিল্ট ক্ষমতা এই বক্তা বলছে, এর কি অন্য কোনো এক্সপ্রেশন আছে? বিউটিফুল এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। ম্যান বলছেন মানে হিউম্যান বুঝে নিতে হবে। This is told by, written by Swami Vivekananda in one of his memorable letters. Education is the manifestation of the perfection already in man. তার মানে আমি বিবেকানন্দ না বললেও আছে, প্রত্যেক কটা মানুষের মধ্যে পারফেকশন আছে। সেই পারফেকশনটাকে ফুটিয়ে তোলার যে প্রক্রিয়া, তাকে তুমি শিক্ষা বলো, এডুকেশন বলো, যাই বলো, একটা প্রক্রিয়া আছে। কমন, এডুকেশন হচ্ছে সেই প্রক্রিয়া যেটা দিয়ে ভেতরের পূর্ণতাকে ফুটিয়ে তোলা যায়। এই যে মানুষটা বলছেন, এগুলো শুধুই ক্যালেন্ডারে আটকে থাকা কিছু কোটেশনের মতো হয়ে থাকতো, মানুষের মনের ভেতরে ঢুকতো না, যদি না তার পুরো জীবনটা তার সঙ্গে স্পন্দিত হতো। ওই ছোট ছেলেটার সঙ্গে ইয়ার্কি করতে 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 ওই যে সাকসেস উনি অ্যাচিভ করছেন, ওয়ান্স অ্যাগেন দিস ইজ রেকর্ডেড ইন দ্য অথেন্টিক লিটারেচার সেন্টারিং অ্যারাউন্ড স্বামী বিবেকানন্দ। সেইখানে দেখা যাচ্ছে যে এই মানুষ এই কথা বলতে পারেন, এর কাছ থেকে শুনতে ইচ্ছে করে, এর কাছ থেকে না শুনলে উই উইল বি রিয়েলি মিসিং সামথিং। মেয়েদের কথা বলছিলাম, মেয়েদের প্রসঙ্গে কি হয়েছে, একটা বাচ্চা মেয়ে, সেও আমেরিকার। স্বামীজি যখন বিদেশে গেছেন, তখন ওরা কি করেছে, ওরা বলেছে যে এই যে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হবে, এখানে হোটেল ফোটেলে কত রাখবো, তো গৃহস্থ মানুষ যারা হাউস হোল্ডার্স, তারা যদি চান, তাহলে কাউকে যদি তাদের বাড়িতে রাখেন, একজন করে যদি রাখেন আমাদেরকে জানাবেন। তখন তো আর ওই মেল টেল ছিল না, তো চিঠিপত্র দিয়ে জানিয়েছেন সম্ভাব্য গৃহস্থদের, এবং অনেকেই ভলান্টিয়ার করেছেন যে তোমার বাড়িতে কাকে পাঠাবো বলতে পারছি না, কিন্তু তুমি যদি রাজি থাকো আমাদের কোনো সম্মানিত ব্যক্তিকে তোমার বাড়িতে পাঠাবো, এই হচ্ছে ব্যাপারটা। একটি মেয়ে, তার নাম হচ্ছে কর্নেলিয়া। এখন ওর বাড়িতে থাকে কে? ও থাকে, ওর মা থাকে, ওর দিদিমা আর ওর দাদু। এই দাদু দিদিমা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস লিওন, ইংলিশ স্পেলিং এ হচ্ছে LYON, লায়ন মতো। তো মিস্টার অ্যান্ড মিসেস লিওন, তাদের এই নাতনি, এই কর্নেলিয়ার মুখ থেকে যে উক্তি পাওয়া গেছেন, দিস হ্যাজ বিন রেকর্ডেড and put down in the book called Swami Vivekananda in the West New Discoveries. এই মেয়ে যা বলছে তার মধ্যে খুব সুইট জিনিস আছে,
এবং তার মধ্যে অসাধারণ নাড়া দেওয়া ব্যাপার আছে, আলোড়ন সৃষ্টিকারী কথা আছে। ওই মেয়ে কি করেছে, যখন তার চুল প্রায় পেকে গেছে, সেই সময় কয়েকজন সম্মানিত মানুষ তারা খুঁজে 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 গেছেন, গিয়ে বলেছেন যে আচ্ছা আপনি তো সেই তিনি যার বাড়িতে স্বামী বিবেকানন্দ অতিথি হয়েছিলেন। উনি বলছেন আগে হ্যাঁ। এটা ব্যাঙ্গালোরের ঘটনা, তখন শি ওয়াজ রিসাইডিং ফর সাম টাইম ইন ব্যাঙ্গালোর। তখন এই যারা গেছেন তারা বলছেন যে আচ্ছা স্বামী বিবেকানন্দ সম্পর্কে আপনার কি মনে আছে বলুন না। ও হেসে ফেলেছে, বলছে আমি তো তখন বাচ্চা মেয়ে, আমার যেগুলো মনে আছে ওগুলো আপনাদের কোনো কাজে লাগবে না। এরা বলছেন যে দেখুন, আমরা স্বামী বিবেকানন্দকে একটা হীরের টুকরোর মতো মনে করি, যে দিক দিয়ে দেখা যায় সেই দিক দিয়ে উনি ঝলমল ঝলমল করেন, ফলে আপনি সংকোচ করবেন না, আপনি বলুন। উনি বলছেন কি বলবো, মানে বলে বলছেন যে যখন প্রথম স্বামী বিবেকানন্দ এলেন তখন আমার দিদিমা গিয়ে দরজা খুলে দিয়েছিলেন, অ্যাট দ্য অ্যাপয়েন্টেড টাইম হি কেম। এবং খুলে দেখলেন, ওই ওই বর্ণনাতেও আছে যে একটা ওরকম কমলা রঙের একটা পোশাক পরে একজন দাঁড়িয়ে আছেন এবং তাকে দিদিমা অভ্যর্থনা করে নিয়ে এলেন। এবার আমাদের বাড়ি ভর্তি লোক, তার কারণ শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে বক্তৃতা দেবে এরকম একজন সম্মানিত অতিথি আসবেন, সেই জন্য অনেকে দেখতে এসছেন। দিদিমা যে ঘরটাতে নিয়ে যাওয়ার কথা সেই ঘরেতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যেই ঘরের দরজা বন্ধ করেছেন, আমাদের যে আত্মীয় স্বজন তারা বললেন হয় ওই লোকটা থাকবে নয় আমরা থাকবো। দিদিমা বললেন কেন? বলছে তোমাকে বুঝিয়ে দিতে হবে কেন, তো কালো চামড়ার লোক, তার সঙ্গে একসঙ্গে থাকবো কি করে। যারা জিজ্ঞেস করছেন তারা বলছেন তারপর। বলছে তখন আমার দিদিমা প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেলেন এবং তিনি বললেন একটু ওয়েট করো, কর্তা ঘুমুচ্ছেন, উনি উঠলে তারপর বলবো। কর্তা ঘুমুচ্ছেন আর বক্তা জল খাচ্ছেন, এরকম একটা অবস্থা। তারপরে যখন মিস্টার লিও উঠলেন তখন ইনি বললেন, এবং ততক্ষণে বাড়ির পরিবেশটা একটা উত্তপ্ত হয়ে গেছে আর কি। আমাদের টিভির ভাষায় ব্রেকিং নিউজ মতো আর কি ব্যাপার, যে কি বলে এখন যেন ধুন্ধুমার পরিস্থিতি নাকি, আর এরকম সমস্ত যুদ্ধকালীন পরিস্থিতি নানান রকম সব লিখে থাকে। আমাকে একটা কলেজে বক্তৃতা ছিল, সেখানে আমি যাব, তার আগে দেখি কলেজ রণক্ষেত্র এইসব লিখেছি। আমি বললাম এই যে কলেজ রণক্ষেত্র আমি যাব, সকালবেলায় নিউজ হচ্ছে, দুপুরের দিকে নিউজ হচ্ছে কলেজ রণক্ষেত্র, আর আমি দেখছি যে একটা ইয়েতে কোলাপসিবল গেট, সেখানে কিছু ছেলে পিলে ধাক্কাধাক্কি মারছে, তাদের কিছু একটা অভিযোগ আছে, আর নিচে লেখা কলেজ রণক্ষেত্র। মানে এইখানে বিবেকানন্দের বোধহয় এটাই আমার জীবনের শেষ বক্তৃতা হবে আজকে যদি যাই। তারপরে একটা ছেলে ছিল ওখানে কাছাকাছি, আমি ওকে ফোন করে বললাম, যে বলে স্যার আমি কিছু জানি না, ও আশেপাশে থাকে, তুমি এবার যাও তো। ও সাইকেল করে ঘুরে এলো, মিনিট 20 বাদে বললো স্যার পুরো শান্ত, একেবারে কোথাও কিচ্ছু নেই, আপনি আসুন। সকালে হয়তো কোনো একটা কারণে কিছু হয়েছে, তো ওখানে হয়েছে যে কলেজ রণক্ষেত্র। তো এরকম মাঝে মাঝে ব্রেকিং নিউজ হয়ে যায়। তো ওখানে কিন্তু সত্যি একটা ব্রেকিং নিউজ মতো ওই মিস্টার লিওর বাড়িতে একটা রণক্ষেত্র টাইপের হয়ে গেছে, কারণ আত্মীয় স্বজন বলছে আমরা চলে যাবো। মিস্টার লিও তিনি ধীর স্থির মানুষ, তিনি উঠে বললেন যে তোমরা থামো, আমি আগে গিয়ে কথা বলি, যিনি এসছেন তারপরে যা কিছু হবে। বলে স্বামী বিবেকানন্দের সঙ্গে গিয়ে কথা বললেন। অল্প সময় কথা বলে তিনি যখন বেরোলেন, বেরিয়ে এই কথাটা বলেছেন এবং তার ওই পুচকে নাতনি সেটা শুনেছে। পরবর্তীকালে সে সেটা বলছে যে উনি বেরিয়ে এসে বললেন, আমি আমার জীবনে যত মেধাবী লোক দেখেছি ইনি তার থেকেও উঁচুতে, এনাকে আমার বাড়িতে রাখতে গেলে আমার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে তাতে আমার কোনো আক্ষেপ নেই। যারা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন তারা খুব খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন আচ্ছা ঠিক আছে, এবার আপনি যে বলছিলেন বাচ্চা মেয়ে হিসেবে কি সব মনে আছে সেটা বলুন। তখন ইনি আবার হেসে ফেলেছে, বলে আরে কি বলবো, উনি দারুণ গল্প বলতে পারতেন, আর ওই আপনাদের ওই ইন্ডিয়ার যে মার্কেট, সেই মার্কেটে কত রকমের পাখি ফুল ফল এইসব বিক্রি হয়, সেইগুলো উনি খুব করে বলতেন। এরা বলছে আর, বলছে আর হচ্ছে আমি স্কুল থেকে যখন আসতাম প্রায় ওর কোলে উঠে গিয়ে বসতাম, আর তিনি গল্প বলতেন, এক একদিন দেখতাম খুব যেন উনি মেডিটেট করছেন এবং গম্ভীর, তখন আমি কোল থেকে নেমে পড়তাম। এ বলছে আর, বলছে আর হচ্ছে ভেবে ভেবে বলেছে, বলছে হ্যাঁ আরেকটা হচ্ছে যে যখন ওই স্কুলে জিজ্ঞেস করতেন আজকে কি পড়া হয়েছে, যখন আমি বলতাম জিওগ্রাফি, তখন বলতেন যে ম্যাপটা দেখাও একবার ম্যাপটা। তো ম্যাপটা বার করতাম আমি, উনি দেখতেন, আর ম্যাপের মধ্যে একটা পিঙ্ক রঙের জায়গা, সেইটা দেখিয়ে বলতেন যে এইটা আমার ইন্ডিয়া, আর তখন ওনার মুখটা একটু বিষণ্ণ দেখাতেন। আমি যখন এটা পড়েছি প্রথম বইতে, হার্ড কপিতে পড়েছি, তখন আমি ভেবেছি যে বাকিটা বুঝে গেছি, যে স্বামী বিবেকানন্দ দেশ থেকে অতটা দূরে রয়েছেন, সুতরাং দেশে তা ওমা পড়তে গিয়ে দেখি তা নয়। এরা জিজ্ঞেস করলেন, যে যারা ইন্টারভিউ নিতে গেছেন, যে বিষণ্ণ কেন, তখন ওই প্রভুরা বলছেন, লোকে বলে যে বাচ্চা ছেলে মেয়ে ঠিক মনের কথা বুঝে যায়, বড়দের পেঁচোয়া বুদ্ধিতে বুঝতে হয়তো দেরি হয়। তিনি বলছেন যে আমার যেটা মনে হয় জানেন, উনি ওই পিঙ্ক রঙের ইন্ডিয়া দেখতেন, আমার মুখের দিকে তাকাতেন,
আর আমার বয়সী যে মেয়েগুলো ওনার ওই ইন্ডিয়াতে আছে তারা আমার মতো সুখে আরামে থাকে না, এইটা ভেবে ওনার মধ্যে বিষণ্ণতা আসতো। এই অসাধারণ চরিত্র, অসাধারণ চরিত্র, যে আমেরিকায় যাচ্ছেন এবং তাদের বাড়িতে রাজার হালে আছে। তোর সঙ্গে গল্প করছি বটে, কিন্তু তোর দাদু আমাকে ওই জায়গায় নিয়ে গেছে যে উনি আমার মতো লোক জীবনে দেখেননি, বিন্দাস। কিন্তু সেইখানে তিনি ভারতবর্ষের ম্যাপ দেখে ওই বয়সী মেয়েদের দুর্দশার কথা ভেবে ক্লিষ্ট হচ্ছেন। তার কথা শুনতে ভালো লাগে এবং অবশ্যই বলতে ভালো লাগে। আমি যখন বলছি আমি তো শুনছি। আই এম রিকলিং দিস গ্র্যান্ড ইভেন্টস অ্যান্ড দিস ফ্যান্টাস্টিক পার্সোনালিটি নোন অ্যাজ স্বামী বিবেকানন্দ। এই বিবেকানন্দকে আমাদের খুব করে চাই। এই বিবেকানন্দকে নিতে গিয়ে আমরা যেন কোথাও ভুল করে না ফেলি। ভুল করার প্রসঙ্গটা বলতে বলতেই সম্ভবত শেষ করব, মানে ভুল করে অনেকক্ষণ বলে ফেলবো না। সেটা হচ্ছে এই, যে স্বামী বিবেকানন্দকে নিয়ে ভুল করাটা কিন্তু এই 2024-এ বাড়ছে। আমি তো বিজ্ঞানের ছাত্র, বলতে গেলে ওই সব এসে যায় যে এপি না জিপি, তো জিপিতে প্রায় বাড়ছে। 1, 2, 4 এরকম করতে করতে বেড়ে যাচ্ছে। তো 4, 8, 16, 32, 64 এইভাবে করতে করতে বেড়ে যাচ্ছে। কি ভুল করাটা? ভুল করাটা হচ্ছে এই, যে স্বামী বিবেকানন্দ কি হিন্দু, নাকি উনি সমস্ত ধর্মকে নিয়ে থেকেছেন? উনি কি ওই যে দলটা ওদের সঙ্গে বেশি ওনার মেলে, না এই দলটার সঙ্গে বেশি মেলে? এর উত্তর হচ্ছে প্রত্যেকের সঙ্গে মেলে, কারণ উনি প্রত্যেক কটা ছেলে এবং মেয়ে ওনার পিতৃদেবের বয়সী, ওনার হাঁটুর বয়সী, তাদের মধ্যেও পূর্ণতাকে দেখেছেন। তা না হলে এই চরিত্র হয় না। উনি সমস্ত দলের, সমস্ত রঙের, এবং ওই রং ডিসিশনের নন যে আমি শুধু তোমাদের ওদের নই, আমি শুধু হিন্দুর আমি মুসলমানের নই, আমি ধর্মীয় সম্প্রীতির নামে এমন একটা জায়গায় যেখানে আমার বাপ মায়ের ধর্মকেও কেউ নিন্দে করে গেল আর আমি হি হি করে হেসে প্রগতিশীলতা দেখালাম, আমি সরি ওই দলে নই। সুতরাং আমার যে ধর্ম, সেই ধর্মের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা থাকবে, কিন্তু সেটা একটা স্লিপ করে গোয়ার্তুমিতে পরিণত হবে না। দিস ইজ বিবেকানন্দ। যখন উনি বিদেশে বক্তৃতা দিচ্ছেন, যারা ইন্টারেস্টেড আছেন, ভিডিও হচ্ছে ইউটিউবে থাকবে, সেখান থেকেও চলে আসতে পারবেন এই প্রসঙ্গের মধ্যে। রিজন অ্যান্ড রিলিজিয়ন বলে ওনার একটা বক্তৃতা আছে বিদেশে দেওয়া। রিজন অ্যান্ড রিলিজিয়ন বক্তৃতার প্রথমে যেটা শুরু হচ্ছে, মনে হবে যে এটা একটা ধর্মের বিরোধী কোনো লোক বোধহয় এই বক্তৃতা দিয়েছে। উনি বলছেন সেখানে যে বিজ্ঞানের যে মেথডগুলো আছে সেগুলো কি ধর্মের ওপরে ফেলা উচিত, সেই আলোটা কি ফেলা উচিত? এ তো মনে হবে যে ধর্ম বিরোধী একটা লোক বলছে যে ওই ধর্মের ওরা যত খোল করতাল নিয়ে কীর্তন করছে সমস্ত স্তব্ধ হয়ে যাবে যে বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে চাইবে। তো স্বামীজি নিজেই প্রসঙ্গটা তুলছেন যে বিজ্ঞানের আলো কি এর ওপরেতে পড়া উচিত। তারপরে তিনি বলছেন যে না, না মানে পড়া উচিত, ওই বিজ্ঞানের আলোকে সরিয়ে রাখা উচিত নয়, বিজ্ঞানের আলো যত পড়বে ততই ভালো। এবং সেটা করতে গিয়ে এইখানে আমি ছাত্রীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, বড়রা হয়তো জানেন। স্বামীজি বলছেন যে বিজ্ঞানের আলোটা ফেললে যদি ধর্মের কোনো কোনো জায়গায় খসে যায় যে না এটা জাস্ট চলবে না, তাহলে ওগুলো খসে যাওয়াই ভালো, ওগুলো যত তাড়াতাড়ি দূর হয়ে যায় ততই ভালো। এটা কেন বলছেন? বলছেন এই জন্যে যে ধর্মের মধ্যে তো প্রক্ষিপ্ত হয়। রামায়ণ প্রথম যখন লেখা হয়েছে, তারপরে যখন বিভিন্ন ভাষায় অ্যাডাপ্ট করা হচ্ছে, তখন তার মধ্যে তো প্রক্ষিপ্ত জিনিস আছে, যেটা ইতিহাসের বা সাহিত্যের যে কোনো ছাত্রছাত্রী জানেন। এই যে প্রক্ষেপগুলো হচ্ছে, এর ফলে হচ্ছে কি, দ্য হোল মাস অফ রিলিজিয়াস লিটারেচার, তার মধ্যে কিছু আসল জিনিস আছে আর কিছু ওই রকম জিনিস আছে এক্সট্রিনিয়াস, যেগুলো কিনা রিডান্ডেন্ট শুধু নয়, হার্মফুলও বটে। কিছু মানুষ, কিছু পুরোহিত শ্রেণীর মানুষ সব দেশেই থাকে, তারা বলেছে যে মেয়েদের এই করতে হবে, ছেলেদের এই করতে হবে, ব্রাহ্মণের এই এক্সক্লুসিভ অধিকার। আরে দূর, বই খুঁজতে গিয়ে দেখছি ওসব কিচ্ছু নেই। সুতরাং ধর্মের মধ্যে এই ধরনের কোট আনকোট অধর্ম যদি থেকে থাকে এবং সেটা যদি বিজ্ঞানের আলোয় চলে যায়, তাহলে চলে যাওয়াটাই ভালো। এটা স্বামীজি আমেরিকায় বলছেন। আমরা এই ভুলের প্রসঙ্গে আসবো, একটা টিভি শো এর প্রসঙ্গে আসবো। তার আগে বলি, ছোট বয়সে আমরা যে ধর্ম পালন করেছি এবং গ্রহণের কথা বলেছি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ হলে তো মারমার কাটকার, চন্দ্রগ্রহণ হলেও আমরা কিরকম কুঁকড়ে মুকড়ে বসে থাকতাম। এখানে যে মেয়েরা আছে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী যে, তারও নিশ্চয়ই ছোট বয়সে এই অভিজ্ঞতা আছে। ভবিষ্যতের মেয়েদের হয়তো থাকবে না। তো যার অভিজ্ঞতা আছে যে চন্দ্রগ্রহণ বেশ সাবাস, তার আগে খেয়ে টেয়ে নিয়ে লোকে টয়লেট যেতে ভয় গেছে, এমনকি কেউ আরেকজনের মুখের দিকে তাকাতেও ভয় পেত যে গ্রহণের মধ্যে তাকাবো।
তো এইরকম অবস্থা কি না ওই সময় তো জীবাণু আবার কেউ বলে বীজাণু এসব বেড়ে টেড়ে যায়, তো ফলে সিটিয়ে মিটিয়ে থাকার অবস্থা সাংঘাতিক রকমের। এই মুহূর্তে আজকে যদি বলি যে আজকে 3:30-র সময় চন্দ্রগ্রহণ আছে, লোকে বলবে এই বক্তৃতার মধ্যে কি সব উল্টোপাল্টা বলছেন। তো এই যে জায়গাটাতে আমরা চলে এসেছি তার কারণ হচ্ছে যে সায়েন্টিফিক যে তথ্য সেটা আমাদের কাছে এসেছে এবং আমরা তাদের জানি যে না ওইরকম ক্ষতি কিছু হয় না। তবে হ্যাঁ, কালকে যদি কেউ সত্যি সত্যি প্রমাণ করতে পারেন যে ওই সময় ওই সমস্ত অর্গানিজমস এর বৃদ্ধি হয় এবং সেটা যদি সারা পৃথিবীতে গৃহীত হয়, আমরা সতর্ক হব। কিন্তু তার আগে ওই জিনিসটাকে নিয়ে মাতামাতি করবো না। তাহলে আমি এবং ওইখানে অনেকেই, অধিকাংশই যে হিন্দু, আমরা কি আমাদের হিন্দুত্ব খুইয়ে ফেললাম নাকি? না, তা কেন? ওটা তো ও হিন্দুত্ব অত ঠুনকো নয়। ওই যে নিয়ম টিয়মগুলো করা ছিল, অনেকে বলেন যে ভারতবর্ষের লোক এই গরমের দেশের লোক হলেও স্নান টান বেশি করতো না, তো তাদেরকে হাইজিনিক জায়গাতে নিয়ে আসার জন্য বলা আছে যে এই ক্ষেত্রে চান করতে হবে, সারা বছরে অনেক স্নানের বিধি ওইসব কারণে দেওয়া ছিল। দ্যাট ইজ নাইস। কিন্তু তাই বলে কে রাহু কেতু কে কাকে গিলে ফেললো ওইসবগুলোকে বিশ্বাস করবো কেন? স্বামীজি এই জায়গাটাতে নিয়ে আসছেন যে সায়েন্সের আলোটা গিয়ে পড়ুক এবং তাতে ধর্মের কোনো কোনো জায়গাকে যদি ফেলে দিতে হয় তাহলে ইট ইজ দ্য সুনার ডান দ্য বেটার। এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন এবং তিনি ওই আলোতে সমস্ত পৃথিবীদের দেখতে চাইছেন। এটা আপনারা জানেন হয়তো যে ইভলিউশনের যে তত্ত্ব, বিবর্তন, দ্যাট ইজ পালভারাইজিং পার্টস অফ সো কল্ড ট্র্যাডিশনাল রিলিজিয়ান, যেখানে কিনা ওই বিবর্তন নিয়ে অনেক আজগুবি গল্প বলা আছে যেটা সায়েন্সের আলোকে জাস্ট টিকবে না। স্বামীজি সেটাকে অভ্যর্থনা জানিয়েছেন, সেটাকে আনন্দ করেছেন যে হ্যাঁ বিজ্ঞানের আলো এসে পড়ুক। এই যে বিবেকানন্দ, ইনি একজন মুক্ত মনের মানুষ এবং তিনি বিজ্ঞানের আলোকে নতুন পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন, যার জন্য ওই যে বলছিলাম 54 বছরের জামশেদজি টাটার সঙ্গে ওই ধরনের কথাবার্তা তার হয়েছে। টিভির প্রোগ্রামের কথায় আসবো, তার আগে বলি যে সমস্যাটা হয়ে যাচ্ছে এখন আমাদের দেশে, যেহেতু সকলেই ভোটার, সেই জায়গা থেকে ভাবতে চাইছি, আমিও ভোটার, যে আমাদের এটা পোলারাইজড হয়ে যাচ্ছে যে বিবেকানন্দ হিন্দুদের সম্পর্কে কি বলেছে জানো? এই বক্তার বক্তৃতা শেষ হোক, তারপর যদি শুরু করি বিকেল অব্দি জাস্ট বিবেকানন্দ থেকে কোটেশন দিয়ে যাব, দেখা যাবে যে হিন্দু ধর্মের মহিমা কি সাংঘাতিক তিনি বলেছেন। হলো, আরেকজন বলবে জানো বিকেলে বক্তার বক্তৃতা শেষ হবে তো, তারপরে আমি ধরে দেখাবো যে সমস্ত ধর্মকে নিয়ে তিনি কিভাবে চলেছেন। সুতরাং যারা কিনা শুধু হিন্দু ধর্মের কথা বলে তাদের মুখে সেলোটেপ মেরে দেবো যখন দেখবো যে সমস্ত ধর্মকে নিয়ে, এই তো মহা মুশকিল, বিবেকানন্দকে নিয়ে নানান দিক থেকে নানান রকম ভাবে টানাটানি হচ্ছে। কিন্তু সত্যিকারের বিবেকানন্দ তিনি কিন্তু ওইটা বারবার করে বলছেন যে সব ধর্মের মধ্যেই সত্যতা আছে। তার থেকে একটু কম বয়সী গঙ্গাধর বলে ছেলে, পরবর্তীকালে বিরাট সন্ন্যাসী স্বামী অখণ্ডানন্দ, এবং তাকে ধরে রামকৃষ্ণ মিশনের রিলিফ কাজের শুরু। সেই অখণ্ডানন্দ মহারাজ সব অনাথ ছেলেদের খুঁজে বেড়াচ্ছেন, মেয়েদের নেওয়া তখন সম্ভব ছিল না এবং ব্রিটিশ আমলে প্রচুর ছেলে অনাথ হয়ে যেত, ব্রিটিশের অত্যাচারে হয়েছে। সেই অনাথ ছেলেদের যখন নিয়ে আসছেন, স্বামীজি বলছেন যে মানে তার হৃদয় দিয়ে দিয়েছেন গঙ্গাধরকে যে তুমি যা কাজ করছো দারুণ, এটা করে যাও, ওদের উন্নয়ন দরকার, ওদের মানুষ করতে হবে, শুধু একটা জিনিস খেয়াল রেখো, ওদের ধর্মে যেন এক বিন্দু আঘাত না পড়ে। এতটাই তিনি। কিন্তু সেই সঙ্গে এই রকম নয় যে আমরা সবাইকে নিয়ে থাকবো মানে আমার ধর্মকে ছোট করা হবে, আমি তোমারটাকেও করবো না তুমিও আমারটাকে করবে না। যেমন বিদেশ থেকে ফিরছেন জাহাজের ডেকে একজন খ্রিস্টান মানুষ, তার সঙ্গে স্বামীজির কথা হচ্ছে এবং স্বামীজি খুব লিবারাল কথা বলছিলেন, তার থেকে সে কি একটা উল্টোপাল্টা ভেবে ফেলেছে, সে হিন্দু ধর্ম সম্পর্কে যা তা বলতে আরম্ভ করে। এবং স্বামীজির একটা মাস্কুলার বডি ছিল, হি ওয়াজ অ্যান অ্যাথলিট। তখন স্বামীজি ওই লোকটাকে গিয়ে খপ করে কলার চেপে ধরেছেন, ধরে বলেছেন আর একটা এদিক ওদিক যদি কথা বলো এখান থেকে তুলে নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। এই বলাতে এবং তার অগ্নিমূর্তি দেখে সেই লোকটা সাপের মতো, কেঁচোর মতো হয়ে গেল, যে আগে সাপের মতো ফোঁসফোঁস করছিল। এটা বিবেকানন্দের জীবনীতে আছে। কিন্তু তার মানে তিনি উগ্র নন। কিন্তু হ্যাঁ, আমার ধর্মের নিন্দা করা মানে আমার মায়ের নিন্দা করা, যেটাকে আমি স্ট্যান্ড করবো না। কিন্তু সেই সঙ্গে আমি অন্ধের মতো বলবো না যে আমার ধর্মের মধ্যে সব ভালো আর পৃথিবীর লোক কিছু জানে না। বিবেকানন্দ বলছেন আমাদের বেদ উপনিষদের যে ধর্ম, যেখানে ভেতরের কথা বলা হয়েছে, আত্মার জাগরণের কথা বলা হয়েছে, ছেলেতে মেয়েতে তফাৎ করা হয়নি, যেখানে বলা হয়েছে যে ভেতরে সেই সত্তা আছেন যাকে তুমি জল দিয়ে ভিজিয়ে দিতে পারবে না, যাকে তুমি আগুন দিয়ে পোড়াতে পারবে না, যাকে তুমি ওয়েপন দিয়ে স্ট্যাব করতে পারবে না, যিনি আনন্দপূর্ণ এবং যিনি প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ের মধ্যে আছেন। চলো এই ধর্মকে নিয়ে আনন্দ করি। বাকিটা হচ্ছে এক্সটার্নাল, সেই এক্সটার্নালটাকে বুঝে বুঝে এক একটা সময় এক এক রকম ভাবে ব্যবহার করতে হয়। এই যে বিবেকানন্দ, এই বিবেকানন্দকে আমাদের গ্রহণ না করলে বর্তমান ভারতে পরিত্রাণের উপায় নেই। আমি, তোমরা মনোযোগ দিয়ে শুনছো, আশা করি ভিডিওতেও থাকবে সকলের ছবি। আমি সেই জায়গা থেকে শেয়ার করতে চাইছি যে কমন, নিয়ার দ্য এন্ড অফ দিস টক উই লেট আস ডিসকাস অ্যাবসলিউটলি সিরিয়াস বিজনেস, যে আমরা
ইলেকশনের প্রক্রিয়ায়, আমরা ভোটের প্রক্রিয়া সকলে নিজের নিজের স্বাধীন মত দেবো, কিন্তু যদি বিবেকানন্দের প্রতি আমাদের ভালোবাসা থাকে, ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা থাকে, তাহলে এটাও ভাববো যে এমন একটা কিছু করব না যেখানে অলরেডি যাদের মধ্যে ঝগড়া লেগে আছে সেখানে আরো আগুন এই আগুন যদি লাগাই তাহলে ভারতবর্ষ জ্বলবে এবং যারা লাগাচ্ছেন তারাও ধ্বংস হবেন, আমরাও ধ্বংস হয়ে যাব। সুতরাং এমন কণ্ঠস্বর চাই হুইচ ক্যান অ্যামালগামেট, মানুষকে কাছে নিয়ে আসতে পারে। না হলে এনার খড়খড়ে বক্তৃতা, উনি তোপ দাগলেন, এই সমস্ত অসভ্য ভাষা আমাদের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সেইখান থেকে ওই বিবেকানন্দকে চাইছি জল, এই আগুনের কথা বললাম, জল, গঙ্গায় নৌকার উপরে শুটিং হচ্ছে, শুটিং মানে একটু গাল ভরার কথা। তো আমি বলবো যতদূর মনে পড়ছে, ভুলে গেলাম, রামকৃষ্ণ মিশন নিয়ে বলবো। তো ওরা বললেন যে নৌকোয় শ্যুট করা যাবে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, একটা পাঞ্জাবি পরেছি, একটা উত্তরীয় বাড়িতে ছিল, সেটা নিয়ে কাঁধে দিয়ে চলে গেছি যে আচ্ছা শুরু। যখন শুটিং শুরু হবে, এখন এটা কোনো একটা নিউজ চ্যানেলের জন্য, আপনারা জানেন যে নিউজ চ্যানেল প্রায় সকলেই প্রভাবিত, যে যে দলের সাপোর্টার সে সেই দলের চ্যানেলটাকে খুলতে ভালোবাসে, আর অন্য দলের চ্যানেল বাজে বকছে বলে চেঞ্জ করে দেয়। এই এক অদ্ভুত রকমের ব্যাপার। আবার ওই অন্য যারা তারা ওই চ্যানেলটাকেই দেখে। তো এরকম সমস্ত হয়ে থাকে, ফলে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির প্রতি দায়বদ্ধতা আছে, এটার মধ্যে আর গোপনীয়তা কিছু নেই। এইবারে গঙ্গার উপরে যখন শুটিংটা হবে, ক্যামেরা রেডি হয়েছে, রোল করবে, আমিও বলবো বলে রেডি হচ্ছে, তখন একজন বলে এই দাঁড়াও 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 বলে আমার ওই উত্তরীটা খুলে নিয়ে চলে গেল। আমি এই কি রে বাবা! তো উত্তরীটা খুলে নিয়ে গিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে কি কথা বললো, আরো দু একজনকে আবার এসে পড়িয়ে দিয়ে গিয়ে বলো না শুরু। আমি কিছু বুঝতে পারছি না, তারপর শুট হয়ে গেল, ওই তারপর এডিট করে সেটা খুব জনপ্রিয় হয়েছিল এবং তারপরে অন্য মিডিয়াতেও সেটা এসছে। এনিওয়ে, আমি পরে জিজ্ঞেস করলাম যে কি মশাই আপনারা উত্তরীয় খুলে নিয়ে গেলেন কেন? বলছে আরে আপনার উত্তরীয়তে যেটা ছিল সেটা হচ্ছে ওই ইয়ে ছিল, আরে দূর বাবা, ওই সবুজ সাদা গেরুয়া ওই রকম। আমি তখন বললাম হ্যাঁ তাই তো, মানে আর ও তো ইন্ডিয়ার ফ্ল্যাগ তো, তার ফলে আমাদের চ্যানেল মানে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্কটা বুঝতে হবে না। তো তখন আমি দেখলাম যে না, এখন আমাদের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক ভালো, ওই জন্য আপনার কাছে যায়। তো এই ওই যে জায়গা, যে একটা উত্তরীয় সেখান থেকে ভাবছে যে এই মুহূর্তে আর ওই কেন্দ্র রাজ্য সম্পর্ক, এখন ঠান্ডা তো, আমি যখন এখানে ঢুকেছিলাম তখন দেখছিলাম বেশ হাওয়া দিচ্ছে, এখন আবার ঠিক আছে। এই যে ঘন ঘন বদলাচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, এরকম বদলায়। তো ওই রকম ভাবে ও দেখেছে যে খোলো উত্তরীয়, একটা স্পেশালাইজ মিটিং হোক নৌকার উপরে, না আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে এবং রাজ্যের সঙ্গে কেন্দ্রের এখন সম্পর্ক ভালো আছে, সোমনাথদার কাঁধে উত্তরী দিয়ে দাও। এই করে অনুষ্ঠান হচ্ছে। তো এই যে কি বলে ভাগের মা, এইরকম একটা অবস্থা, ভাগের মা গঙ্গা পায় না আর এই বক্তা উত্তরীয় পায় না, এইরকম একটা জায়গার থেকে সমস্ত পোলারাইজড হয়ে যাচ্ছে এবং গিয়ে আমরা ভাবছি যে বিবেকানন্দ এই, বিবেকানন্দ ওই, এই যে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ বলে তো একটা অস্তিত্ব আছে, এইটা মানতে হবে যে এটা আমরা রাজ্য কেন্দ্র তফাৎ করে ফেলছি। অ্যাজ ইফ আমি এই মঞ্চে দাঁড়িয়ে যদি রাজ্যের কথা খুব বলি, তার মানে আমি কেন্দ্রের বিরোধী, এ তো মহা মুশকিলের কথা। আর আমি যদি ভারতবর্ষের কথা বলি তাহলে বোধহয় আমি রাজ্যের বিরোধী। এটা তো যা তা রকমের ব্যাপার। যদি বাচ্চার প্রশংসা করা হয় তাহলে বাবা মায়েরই প্রশংসা হয়, আর বাবা মায়ের কথা যদি কেউ ভালো বলে তার মানে তাদের সন্তানও ভালো, এইটাই এক্সপেকটেশন থাকে। তো আমরা এটা এটা এখানে যারা আছে তাদেরকে বুঝিয়ে বলার দরকার নেই, কিন্তু যারা ডিসরাপটিভ ইন নেচার তারা এই বিভাজনটা করে দিচ্ছেন যে তুমি ইন্ডিয়ার দিকে না, ইন্ডিয়া বলে আমার নাম হয়েছে, তুমি ভারতবর্ষের দিকে না তুমি বাংলার দিকে, এই রকম যে জিনিসটা হচ্ছে এইটা কিন্তু খণ্ডিত করছে। কাকে খণ্ডিত করছে? ভারতবর্ষ সম্পর্কে আমাদের যে চেতনা সেটাকে খণ্ডিত করছে, বিবেকানন্দের হৃদয়কে খণ্ডিত করছে। কারণ তিনি বেঁচেছেন এই পুরো ভারতবর্ষকে একটা অস্তিত্ব বলে ভেবেছেন, এবং সেখানে ভারতের উন্নয়ন চাই তথা প্রত্যেক কটা রাজ্যের উন্নয়ন চাই, এবং সেটা হতে গেলে আমাদের একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আবারও দুর্নীতি বললেই লোকে ভাববে এনার আলোচনাটা এই দিকে টার্ন নিয়ে নিল, তা নয়। আমরা প্রত্যেক কটা ইন্ডিভিজুয়ালকে, এই বক্তা শ্রোতা যারা পরে শুনবেন, সকলে মিলে আমরা যদি দুর্নীতি থেকে না সরে আসতে পারি, তাহলে আমরা ভালো শিক্ষকও হব না, ভালো পিতামাতাও হব না, ভালো দেশ সংগঠকও হব না। স্বামী বিবেকানন্দ সেই অখণ্ড ভারতবর্ষের চিন্তায় আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, সেই ভারতবর্ষকে আমরা ভালোবাসবো, আমরা গেরুয়াকে ভালোবাসবো, ত্যাগকে ভালোবাসবো। গেরুয়াকে কেন ভাববো যে এটা একটা রাজনৈতিক দলেরই কপিরাইট? আমরা গেরুয়া, সাদা, নীল, হলদে সমস্ত জিনিসকে ভালোবাসবো। প্রত্যেকের মধ্যে ডিফেক্ট আছে, কিন্তু সরি, ওই ডিফেক্ট নিয়ে যদি বেশি আলোচনা করি তাহলে বিবেকানন্দ আমার জীবনে মিথ্যা হয়ে যাবেন। প্রত্যেকের মধ্যে যে স্ট্রেংথ সেটা নিয়ে ভবিষ্যতের ভারতবর্ষকে গড়ে তুলতে হবে। একটা বাচ্চা ছেলে, আমরা এই আলোচনার মধ্যে বড়দের বাচ্চাদের কথাই ছিলাম, একটা বাচ্চা ছেলের কথা বলে দি এন্ড। একটা বাচ্চা ছেলে, ও কি করেছে, ও ইয়ে করেছে যে একটা
ছবি, সেই ছবিটাকে ভারতবর্ষের একটা ম্যাপ ছিল, আর ওর বাবার টেবিলে ছিল। এবার ও কি করেছে, বাঁদরামো করছে, একবার এটা ভাঙছে ওটা ভাঙছে, ওইটা বলে লাথি মারছে, আর বাবা ভদ্রলোক কাজ করতে পারছেন না, ভাবছি এই তো মহা মুশকিল হলো। ছেলেটা এমনি বুদ্ধি আছে, ক্রিয়েটিভ আছে, কিন্তু আজকে সবাই প্রচন্ড বাঁদরামি করছে। তখন বলছে এই এদিকে শোন, বলে মারেনি ধরেনি, এখানে একটা ইয়ে ছিল, কাগজ ছিল, কাগজটাকে ছিঁড়েছেন কয়েকটা টুকরো করে, বলছেন এই জোড়া দে। সে বলছে কি, এই কাগজ পেয়ে সে খুব খুশি, বলে এই দেখ এখানে ইন্ডিয়ার ম্যাপ আছে, ইন্ডিয়ার ম্যাপ পড়েছিস তো? তখন তার মুখ ছোট হয়ে গেছে, বলে হ্যাঁ পড়েছি। বলে এনে এটা জুড়ে নিয়ে আয়, সেটা পেলে নিয়ে আয়। জানছেন যে 1.5 ঘন্টার মতো নিশ্চিন্ত ও একটা যা তা কাণ্ড করবে। ও মা, তার মানে অবাক হয়ে গেলেন, ঘাবড়েও গেলেন যে কি কেসটা হলো। মিনিট 5 মধ্যে সেই ছেলে নিয়ে এসছে সেলোটেপ মেলোটেপ দিয়ে একদম দিব্যি ইন্ডিয়ার ম্যাপ। তখন উনি ছেলের প্রতিভায় অবাক হবেন না নিজের পরাজয়ে দুঃখ করবেন যে 5 মিনিটও আটকে রাখতে পারলাম না? তো বললেন কি করলি কি করে? তখন সে একগাল হেসে ওই কাগজের পেছন দিকটা দেখালো, বাবা খেয়াল করেননি ওইখানে বিবেকানন্দের ছবি ছিল। তো সেটা বলছে যে আমি বিবেকানন্দের ছবিগুলোকে পরপর পরপর জুড়ে দিয়েছি, তাই তোমার এইদিকে ইন্ডিয়া তৈরি হয়ে গেছে। এই যে স্বামী বিবেকানন্দ, আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসে এর কথা বলতে ভালো লাগছিল। এই একটা অখণ্ড মানুষ, যিনি কিনা হাসেন, গল্প করেন, এবার মানুষের জাগরণের বার্তা আনেন, মানুষের শোষণ বোঝেন, এবং সেইখান থেকে উত্তরণের জন্য এত দূর পর্যন্ত প্রতিজ্ঞা করে যান, দেহটাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাদের সঙ্গে কাজ করতে থাকবো যতদিন না দ্য ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড। সেই বিবেকানন্দকে আমাদের প্রণাম, নমস্কার, স্যালিউট, এভরিথিং। ধন্যবাদ, নমস্কার। স্যারকে ধন্যবাদ জানাই। অনেক অজানা কথা বিবেকানন্দ সম্বন্ধে অনেক সহজভাবে, প্রাঞ্জলভাবে আমাদের কাছে উনি বললেন। আমি মনে করছিলাম 2008 আমি রিফ্রেশার কোর্স এবং 2007 একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্যারের বক্তব্য শুনেছি, এবং আমি কিন্তু নোটস নিয়েছিলাম, হ্যাঁ, which ran for few pages. Sir is such a speaker who is endowed with such an incredible capacity যে উনি academic deliberation যেরকম ভীষণভাবে সুন্দরভাবে বলতে পারেন, যেটার জন্য ক্লাসরুমে বসে আমরা নোটস লিখতে পারি, বোথ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট। আর আজকে ওনার বক্তব্য শুনে মনে হচ্ছিল যে বিবেকানন্দকে এইভাবে মেকিং হিম সো অ্যামেনেবল টু পপুলার রিডিং অ্যান্ড পপুলার আন্ডারস্ট্যান্ডিং, একজন মানে খুব বিদ্বান মানুষ উনি, কিরম ভাবে উনি স্বামীজিকে আত্মস্থ করেছেন যে স্বামীজির দুটো ফ্যাসেট আমি খুব নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে আমি দুটো বক্তব্যই আমি শুনেছি। তো আই হোপ আজকে স্যার যেটা সেন্স করলেন, উনি বললেন যে কলেজ খুব ডিসিপ্লিন। ইয়েস, ইট ইজ ট্রু, অ্যান্ড উই আর সো টাচড বাই ইয়োর অ্যাপ্রিসিয়েশন ফর দিস ইনস্টিটিউশন স্যার। অ্যান্ড এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটা বুঝে এবং অডিয়েন্সের টেম্পার বুঝে স্যার যেটা বললেন, দ্যাট ইজ সো অ্যাপ্রোপ্রিয়েট ফর টুডেজ গ্যাদারিং। অন্য কোনো সময় স্যারকে আমরা সেমিনারে আনবো, তখন কিন্তু এই বক্তৃতার স্বাদটা অন্যরকম হবে। হ্যাঁ, কারণ আমি দুটোই শুনলাম আজকে, আমি স্পেকট্রামের অন্য দিকটা শুনলাম। তো উই উইল এক্সপ্লোর দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য স্যারকে, তার অত্যন্ত হৃদয়গ্রাহী অথচ অত্যন্ত সহজ ও সাবলীল একটি বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে আজকে উনি উপস্থিত আছেন, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ।